স্পেশাল চাইল্ড কেয়ারের পক্ষ থেকে আমি সাইদ আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর দীপ্তাংশু দাস। তিনি কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে এই সময় কর্মরত আছেন। তিনি মূলত আজকে অটিজম এবং ADHD নিয়ে কথা বলবেন। আমি ডক্টর দীপ্তাংশু দাসকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য শুরু করার জন্য। নমস্কার। আমি আন্দাজ করছি যে এখানে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডের লোকজন রয়েছেন। অটিজম এবং ADHD বর্তমানকালে এই দুটো শব্দ প্রচুর শোনা যায়। এগুলো যে ঠিক কি আমরা বোঝার চেষ্টা করি। অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার মানে হচ্ছে আমাদের স্নায়ু যেভাবে গঠন হয় তার গঠনের মধ্যে যখন একটা সমস্যা হয় তখন এই ধরনের একটা রোগ হয়। এটা একটা মূলত কমিউনিকেশনের গন্ডগোল। কমিউনিকেশন মানে আমাদের আমরা যেরকম কথাবার্তা বলি, আমরা একে অপরকে রিচ করার চেষ্টা করি। কিভাবে কি আমি যা মনে করছি আমি বোঝানোর চেষ্টা করি। এই বোঝানোর জন্য আমার একটা ভাষা দরকার, তার মানে একটা সোশ্যাল ডেভেলপমেন্ট আমার প্রয়োজন। অটিজমে এই সোশ্যাল ডেভেলপমেন্ট এবং কমিউনিকেশন দুটোতেই গন্ডগোল হয়। আমরা এটাকে এইভাবে বলতে পারি যে আমাদের ব্রেন আমাদের পুরো যাবতীয় আমরা যা যা করে থাকি সবগুলোকে কন্ট্রোল করে থাকে। সেই কন্ট্রোল যদি ঠিক মতো না হয় তখন এই ধরনের একটা রোগ হয়। আমরা যখন আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমার মনে হয় যদি আমাকে হোস্ট করে দেন, মানে আপনি হোস্ট থেকে, সেক্ষেত্রে ডিসপ্লেটা হয়তো অন্যরকম হবে। সরি, আমি রেকর্ড বন্ধ করছি। জি দাদা বলেন। ওকে, যেটা বলছিলাম যে অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার মানে হচ্ছে আমাদের যে স্নায়ু বিকাশ হয় তার মধ্যে যখন একটা গন্ডগোল হয় তখন এরকম একটা সমস্যা দেখা যায়। এতে কমিউনিকেশন এবং সোশ্যাল ডেভেলপমেন্ট এই দুটো ঘাটতি পড়ে। কমিউনিকেশন মানে হচ্ছে আমরা যেভাবে একে অপরের সাথে রিচ আউট করি, আমাদের মনের ভাব প্রকাশ করি। তার মানে অটিজম যে বাচ্চার রয়েছে সে নিজেকে ব্যক্ত করতে ঠিকমতো পারে না। এটার সমস্যা মূলত আমায় ভাবতে হবে যে আমি ধরা যাক একটা সুইচ টিপছি লাইট জ্বালাতে, কিন্তু আমি যদি ওই সুইচটা টিপলে লাইট না জ্বলে আমার কাজটা হলো না। ব্রেনের এরকম নানান রকম সুইচ রয়েছে, এই সুইচগুলো যদি ঠিক না থাকে তার মানে আমি আউটপুট দিতে পারছি না। অটিজম যে বাচ্চার রয়েছে তার ব্রেনের এই সুইচগুলো একটু অন্যভাবে সেট করা, যার ফলে তারা আউটপুট দিতে পারে না। ধরা যাক আমি লাইটের সুইচ টিপলাম, তাহলে যদি ফ্যান চলে আমার কাজটা হলো না। তাহলে এই বাচ্চাটিকে সিস্টেমেটিক্যালি শেখানোর ব্যাপার আছে যে এই সুইচটায় যদি কাজ না হয় অন্য কোন সুইচটা টিপবো। কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে যে এক্ষেত্রে গন্ডগোল রয়েছে। যদি আমি বুঝতেই না পারি যে সমস্যা রয়েছে তাহলে তো সমাধান করা যাবে না। তার মানে আমরা কি ধরনের সমস্যা একের পর এক দেখতে পারি। প্রথম বুঝতে হবে যে এই বাচ্চাগুলো শুরু থেকেই বাবা মায়ের দিকে যেরকম তাকিয়ে, একটা সাধারণ বাচ্চা তাকিয়ে হাসে, মা হাসলে তার দিকে অটোমেটিক্যালি রেসপন্ড করছে, এই রেসপন্সটা বাচ্চার ক্ষেত্রে কম হবে। তাহলে রেসপন্স কম থাকা মানে কি অটিজম? উত্তর হচ্ছে না। ধরা যাক আমি ঠিকমতো শুনতে পাই না, তাহলে আমি রেসপন্ড করব না। ধরা যাক আমি ঠিকমতো চোখে দেখতে পাই না, তাহলে আমি রেসপন্ড করব না। তার মানে এই ধরনের একটা বাচ্চার যে একদম ছোট বয়সে সঠিকভাবে সাড়া দিচ্ছে না, তার ক্ষেত্রে আগেই এই ধরনের বেসিক জিনিস দেখে নেওয়ার ব্যাপার রয়েছে। এই বাচ্চাগুলোর ক্ষেত্রে যদি দেখা যায় যে না, এইগুলো চেক করেও ঠিক রয়েছে,
আমি তাহলে কবে বুঝতে পারবো যে না এই বাচ্চাটির অটিজম থাকতে পারে? সেটা হচ্ছে মোটামুটি ১.৫-২ বছর, মোটামুটি ২.৫ বছর একটা বাচ্চা হলে তবে আমরা বুঝতে পারতে পারি যে হ্যাঁ, এই বাচ্চাটার হয়তো অটিজম রয়েছে। যদিও স্ট্যান্ডার্ডাইজ টেস্ট গুলো মোটামুটি ২.৫ বছর বয়সের সাপেক্ষে লক্ষণ কিন্তু তার অনেক আগে থেকে থাকে। সুতরাং একজন মা বা বাবা যদি বলে না আমার ঠিক লাগছে না, মোস্ট প্রবাবলি তারা ঠিক কথা বলছে। সুতরাং সেই অবস্থা থেকেই কিন্তু ওয়াকিবহাল হওয়ার বিষয় আসছে। আমরা কান দিয়ে শুনি, সেই জিনিসটা আমাদের ব্রেনে গিয়ে প্রসেস হয়। মানে আমি যা শুনছি আমায় প্রথমে বুঝতে হবে, বোঝার পর সেই ব্যক্ত করার পর আমাকে জানতে হবে যে সেটাকে কিভাবে ব্যক্ত করা যায়। সুতরাং আহ এই ভাষা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট শুনতে পাওয়া এটা প্রচন্ডভাবে প্রয়োজন আছে। তার মানে একটা বাচ্চার যদি অটিজম থেকে থাকে, এই বাচ্চার সাথে কনস্ট্যান্ট কথা বলার প্রয়োজন রয়েছে। বাচ্চা সাড়া দিচ্ছে না তা সত্ত্বেও কথা বলা। কেন? আপনি যত ওর সাথে কথা বলবেন, ও কিন্তু তার আগে আপনার যে অস্তিত্ব আছে ও ভাবছে না। যত আপনি ওর কাছে রিচ আউট করার চেষ্টা করবেন, সেখানে বাচ্চাটি মাথা খাটাবে। আমার কিন্তু সেটা উদ্দেশ্য। এই যে আমরা মাথা খাটাই আমাদের, বা আমরা বিভিন্ন জিনিস শিখি, এটা কিভাবে কি হয়? আমাকে ভাবতে হবে যে সাধারণ অবস্থায় আমাদের ব্রেনের মধ্যে আহ প্রচুর প্রচুর ছোট ছোট নিউরন নামক কোষ রয়েছে। এই কোষগুলোর একে অপরের সাথে আহ ইন্টার কানেকশন রয়েছে। যত আমরা নতুন জিনিস শিখি, এই নিউরন গুলো সিস্টেম্যাটিক্যালি নিজেদের মধ্যে নতুন কানেকশন তৈরি করে। একটা অটিজমওয়ালা বাচ্চার এই কানেকশন গুলো পর্যাপ্তভাবে তৈরি হয়নি, যার ফলে সেই বাচ্চাটি সঠিকভাবে আউটপুট দিতে পারছে না। তাহলে আমাকে প্রথমেই ভাবতে হবে যে এই বাচ্চাটার ব্রেনকে যতটা সিস্টেম্যাটিক্যালি স্টিমুলেট করা যায়, ওর কিন্তু লার্নিং প্রসেস আসবে। তাহলে এই লার্নিং প্রসেসটা যতটা পারা যায় আমাদের স্টিমুলেট করার চেষ্টা করতে হবে। একটা অটিজমওয়ালা বাচ্চার এই স্টিমুলেশন করলেই তাহলে কি আমি রেসপন্স পাবো? উত্তর হচ্ছে না। আমি রেসপন্স নাও পেতে পারি, এবং সেক্ষেত্রে আমায় নানান ভাবে নতুন ভাবে চেষ্টা করতে হবে যে এই বাচ্চাগুলোর কাছে কিভাবে পৌঁছানো যায়। আহ এই বাচ্চাগুলোর ক্ষেত্রে আরো সমস্যা থাকে। শুধু বাবা মা বা আশেপাশে যারা রয়েছে তাদের সাথে মিশতে যে চায় না এমন নয়। আহ তারা যদি, ধরা যাক আমি আপনার সাথে কথা বলছি, আমি এইভাবে কথা বলছি, তার একটা মূল জায়গা হচ্ছে আমি মনে করছি আপনাদের কাছে পৌঁছানো যায়। আহ সেখানে যদি পৌঁছানোই না যায়, তাহলে আমি চেষ্টা করব না। বা আমি যদি মনে করি, ধরা যাক আজকে আপনারা আপনাদের নিজেদের বাড়িতে রয়েছেন, কিন্তু আমরা জানি যে আপনার কাছে পৌঁছানো যায়। যদি আমি এই রাস্তাটাই না জানতাম, তাহলে আমি এইভাবে বোঝানোর চেষ্টা করতাম না। তাহলে প্রথমে আমার একটা আইডিয়া থাকতে হবে এইভাবে করা যায়। এই বাচ্চাগুলোর ক্ষেত্রে এই আইডিয়াটা নেই। সুতরাং আপনি আগে একে যতক্ষণ না আইডিয়া দিচ্ছেন হ্যাঁ এইভাবে করা যায়, ততক্ষণ আহ এরা আউটপুট দিতে পারবে না। শুধু সরি, নেটওয়ার্ক কানেকশন কিছু হয়েছিল। শুধু ঠিক আছে। হ্যাঁ, আহ, এদেরকে শুধুমাত্র এর সাথে কথা বললেই হবে না, এদের সিস্টেমেটিক্যালি কিছু ট্রেনিং দরকার হয়। এবিএ বা অ্যাপ্লায়েড বিহেভিয়ার অ্যানালিসিস বা এই ধরনের বেশ কিছু পদ্ধতি আছে যেটায় সিস্টেমেটিক্যালি এই জিনিসগুলো চেষ্টা করা হয়। অকুপেশনাল থেরাপি বলে একটা জিনিস আছে, যেখানে আমাদের এডিএ মানে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, এই জিনিসগুলো শেখানো হয়। এটার তাৎপর্য কি? আমরা রোজ আমাদের রোজকার জীবনে আমাদের বেশ কিছু কিছু ছোট ছোট জিনিস শিখতে হয়।
যেমন আমি যদি ব্রাশ করা, চামচ দিয়ে খাবার তোলা, চিরুনি দিয়ে চুল আঁচড়ানো, এরকম ছোট ছোট কতগুলো কাজ না জানি, আমার রোজকার জীবন আমি কাটাতে পারবো না। তার মানে এদেরকে এই জিনিসগুলো সিস্টেম্যাটিক্যালি শেখানোর দরকার হয়। আরেকটা জিনিস যেটা অকুপেশনাল থেরাপির পার্ট, সেটা হচ্ছে সেন্সরি ইন্টিগ্রেশন। আমি এই মুহূর্তে ধরা যাক আমি যেখানে আছি, আমি ফ্যানের একটা আওয়াজ পাচ্ছি, ধরা যাক বাইরে একটা গাড়ি যাওয়ার আওয়াজ পাচ্ছি, এবং ধরা যাক আমি আপনাদের আওয়াজ পাচ্ছি। এই এতগুলো আওয়াজের মধ্যে আমি কিন্তু ঠিক বেছে নেব যে আপনারা যে কথা বলছেন, আমি সেইটাকে বেস করে হয়তো কথা বলবো। কেন? আমি আমার ব্রেন জানে প্রায়োরিটাইজ করতে যে কোনটাকে নেব, কোনটাকে নেব না। কিন্তু এটা যদি আমি ঠিকমতো না জানতাম, ধরা যাক আমার বাইরে যে গাড়িগুলো যাচ্ছে তার যে আওয়াজ, এবং আমি যার সাথে কথা বলছি তার যে আওয়াজ, হয়তো তার আওয়াজ তুলনামূলকভাবে কম, কিন্তু আমি হয়তো ফোকাস করব আরো অনেক বেশি, যাতে আমি সেই লোকটির আওয়াজ শুনতে পাই এবং কমিউনিকেট করতে পারি। যদি সেটা না হয়, তাহলে কিন্তু সেখানে গন্ডগোল হবে। একটা অটিজমওয়ালা বাচ্চার এই সেন্সরি সিস্টেম গুলো সঠিকভাবে রিলেটেড নেই। তার কারণ হচ্ছে ব্রেনের ডেভেলপমেন্টে সেখানে গন্ডগোল রয়েছে। তার মানে এই সেন্স গুলো তাদের কাছে ভুলভাবে ধরা দেয়। তাহলে আমার যদি ধরা যাক মনে হচ্ছে ফ্যানের আওয়াজটা প্রচন্ড বেশি, আমার সেটার জন্য মাথায় ব্যথা শুরু হয়ে যেতে পারে, আর আমি আপনার কথায় ফোকাসই করছি না, তাহলে আপনার কথা আমি শুনতে পাবো না, এবং তাহলে আমার আপনার সাথে কথা বলা হয়ে উঠবে না। সুতরাং এই ধরনের ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে, এবং সেইভাবে এদেরকে সিস্টেম্যাটিক্যালি সেন্সরি ইন্টিগ্রেশন লাগবে। সেন্সরি ইন্টিগ্রেশন মানে তাদের এই যে আলাদা আলাদা সেন্স, সেটা গায়ে ছোঁয়া থেকে শুরু করে সব রকম সেন্সকে সিস্টেম্যাটিক্যালি অ্যালাইন করার ব্যাপার থাকে। ধরা যাক আমি যদি আপনার স্কিনে তুলো দিয়ে ছুঁই, আপনি বুঝতে পারবেন, বা আমি যদি কাঁটা দিয়ে ছুঁই, আপনি বুঝতে পারবেন। দুটোই ছোঁয়া, কিন্তু দুটো ছোঁয়া এক নয়। তাহলে আমি যদি আপনার গায়ে তুলো দিয়ে ছোঁয়াই, এবং আপনার মনে হয় আমি কাঁটা দিয়ে ছোঁয়াচ্ছি, আপনি সেক্ষেত্রে উল্টো পাল্টা ভাবে রিয়েক্ট করবেন। কারণ আমি যে রিয়াকশনটা আপনার থেকে আশা করছি, সেটা কিন্তু আমার বেসিক একটা কনসিডারেশনের উপর। ওদের ক্ষেত্রে এই জিনিসগুলো যেহেতু সঠিকভাবে করা নেই, সেখানে কিন্তু সমস্যা আছে। তার মানে এই প্রত্যেকটা সেন্স আমাকে অ্যালাইন করতে হবে। যদি এই অ্যালাইনমেন্ট না আনা যায়, তাহলে কিন্তু মুশকিল হবে। এই মুশকিলটা ওরা কনস্ট্যান্টলি ফেস করছে, এবং এই মুশকিলের মধ্যে যে রয়েছে, ধরা যাক আপনি প্রচন্ড চাপের মধ্যে রয়েছেন এবং কিছুতেই আউটপুট দিতে পারছেন না, তাহলে কি হবে? আপনি খিচখিচ করবেন, এবং আপনার মেজাজ হয়তো আহ ভালো থাকবে না। এই যে আপনি রেসপন্স, আপনার রেসপন্সটা অন্যরকম হচ্ছে, এদের ক্ষেত্রেও একই রকম হয়। এরা হয়তো নর্মাল একটা বাচ্চা যেভাবে রেসপন্স দেবে, এরা সেইভাবে রেসপন্স দিচ্ছে না, আহ, এবং ভুলভাবে, মানে ভুলভাবে বলতে কি, হয়তো প্রচন্ড ভাবে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। এই যে অ্যাগ্রেশনটা আসছে কোথা থেকে, বুঝতে হবে যে এরা একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকছে। এটা কিন্তু আপনি আমি যেভাবে নর্মাল ভাবে থাকছি, এরা কিন্তু এদের নর্মালটা একরকম না, এদের সেন্স গুলো গন্ডগোলে রয়েছে। সুতরাং এই জায়গাগুলো যদি ঠিকমতো অ্যালাইন না করা যায়, এরা কিন্তু কষ্ট পাচ্ছে। সুতরাং এদের রেসপন্সেও গন্ডগোল রয়েছে। আর কি, ধরা যাক আমি আপনার সাথে কথা বলছি, আমি চোখের সামনে হাত ঘোরাচ্ছি, নানান রকম ভাবে একই ভাবে রিপিটেটিভ মুভমেন্ট করছি, আপনার ভাল লাগবে না। কিন্তু আপনি নিচে একবার ভেবে দেখুন, অনেক সময় আমরা হয়তো বসে রয়েছি, বসে আমি হয়তো পা নাড়াচ্ছি। এই যে পা নাড়াচ্ছি, কেন পা নাড়াচ্ছি? পা নাড়ালে হয়তো আমি কিছুটা রিলিফ পাচ্ছি, মনে হচ্ছে আমার মধ্যে যে চাঞ্চল্যটা রয়েছে একটু যেন রিলিফ হচ্ছে।
এই যে রিলিফটা আমি যদি একজনের থেকে কেড়ে নিতে চাই, মানে ধরা যাক একটা বাচ্চা এরকম করছে অ্যাবনর্মাল কিছু মুভমেন্ট, যেটা আমাদের ভাষায় অ্যাবনর্মাল, ও কিন্তু করার দুটো কারণ থাকতে পারে। এক হচ্ছে ও ওই জিনিসটা করলে কিছুটা রিলিফ পাচ্ছে, এটাকে স্টিমিং বলে বা স্টিমুলেশন বলা যেতে পারে। একটা সেলফ স্টিমুলেটরি একটা জিনিস করলে ভাল লাগছে। আরেকটা হয় অ্যাংজাইটি থেকে করা, যেখানে সে ওটা করার মূল ব্যাপারটা হচ্ছে যে সেটার মানে সেটা তার অ্যাংজাইটির এক্সপ্রেশন। সেক্ষেত্রে আরো বেশ কিছু জিনিস ভাবতে হবে। ধরা যাক একটা সুইচ বোর্ডে পরপর সুইচ রয়েছে, ওই যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে লাইটের জায়গায় ফ্যানের সুইচ লাগানো, ফ্যানের তার জোড়া রয়েছে। এরকম ভাবে আমি যদি লাইটের সুইচটা টিপি আর লাইটটা না জ্বলে, তাহলে কি হবে? আমি লাইটের সুইচটা বারবার টিপবো, কিন্তু আমি কি এই যে লাইটটা জ্বালানোর চেষ্টা করছি, আপনি কি দেখছেন? ওই সুইচটার উপরে তো ফ্যান লেখা রয়েছে, তাহলে আপনি ভাবছেন এই ফ্যান চালানোর চেষ্টা করছে, কিন্তু এই আদতেও ফ্যান চালানোর চেষ্টা করছে না, এই লাইট জ্বালানোর চেষ্টা করছে। এই ব্যাপারটা কিন্তু বাইরে থেকে বোঝা অতটা সহজ নয়। তার মানে আপনাকে এই জিনিসটা বুঝতে গেলে অভিজ্ঞ হতে হবে, এবং অভিজ্ঞ মানে আপনি আপনার বাচ্চার সাথে কত সময় কাটিয়েছেন আপনি অভিজ্ঞ হয়ে গেছেন এমন নয়। আপনাকে এই রোগটা সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, অন্য কোনো উপায় নেই। কারণ একজন থেরাপিস্ট ওকে হয়তো আধ ঘন্টার জন্য একটা সেশন করাবে, কিন্তু যদি সপ্তাহে প্রত্যেক দিনও সে আধ ঘন্টা করে এই জিনিসটা করে, বাকি সময়টা কিন্তু সে আপনার কাছে থাকছে। সুতরাং একটা বাচ্চাকে একটা বাচ্চার যদি এই ধরনের কোনো একটা সমস্যা থাকে, আপনি যদি না বোঝেন একজন মা বাবা হিসেবে, বাচ্চাটার নিস্তার নেই। একজন থেরাপিস্ট তার ক্ষেত্রে সলিউশন করতে পারবে না। কেন করতে পারবে না? তার কারণ হচ্ছে সেখানে সলিউশন করতে গেলে আপনাকে আগে বুঝতে হবে সমস্যাটা কি। সমস্যাই বুঝলাম না, সমাধান তো আসবে না। তার মানে অটিজমের প্রত্যেকটা আহ বাচ্চার বাবা মাকে বেসিক্যালি একজন থেরাপিস্ট হয়ে যেতে হবে, এবং তার জন্য পর্যাপ্ত ট্রেনিং প্রয়োজন। বিভিন্ন জায়গায় সেই ট্রেনিং পাওয়া যায়। সেই ট্রেনিং সহজলভ্য না হতে পারে, কিন্তু সেই ট্রেনিং না নেওয়ার উপায় নেই। আজকে ইন্টারনেটে প্রচুর ইনফরমেশন সোর্স রয়েছে, সেইখান থেকে নিজেদের এই ব্যাপারে ওয়াকিবহাল করার চেষ্টা করুন। সেই ব্যাপারে যা যা কোর্স পাবেন চেষ্টা করুন সেগুলো যদি করে নেওয়া যায়। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আহ আপনারা যদি না বোঝেন যে সমস্যাটা কোথায়, সমাধান করা যাবে না। সমস্যাটা কোথায় যদি বুঝতে হয়, আমি কয়েকজন হাত তুলছেন, আমি একটু পরে আপনাদের প্রশ্ন নিচ্ছি, আগে একটু ব্রিফলি টাচ আপন করে যাই, তারপর আসছি। যেটা বলছিলাম যে আহ এক হচ্ছে প্যারেন্টাল ট্রেনিং এর কথা বলছিলাম, যেটার প্রচন্ডভাবে ইউটিলিটি রয়েছে। প্যারেন্টাল ট্রেনিং ছাড়া আগে বুঝতে হবে যে সমস্যাটা কোথায়। সেটার জন্য প্রপার সাইকোমেট্রিক এভ্যালুয়েশন লাগবে। সাইকোমেট্রিক এভ্যালুয়েশন মানে হচ্ছে এর জন্য বিভিন্ন পরীক্ষা আছে, যেগুলো এই সেকশনে সাহায্য করবে। তার মধ্যে দু ধরনের পরীক্ষা হয়। একটাকে বলে স্ক্রিনিং টেস্ট, মানে যেটা আমাকে বলে দেবে হ্যাঁ অটিজম থাকতে পারে। আরেকটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। কনফার্মেটরি টেস্ট মানে এই টেস্টটা হয়তো আপনি বা যে কেউ করে নিতে পারবে না, এটার জন্য অভিজ্ঞ যে এই ব্যাপারে ট্রেনিং প্রাপ্ত তার কাছে যেতে হবে। সাধারণত সাইকোলজিস্টরা এই ধরনের টেস্ট করে থাকে, এবং তাদের কাছে কিছু স্ট্যান্ডার্ডাইজড কোয়েশ্চেনিয়ার আছে, যেটার বেসিসে তারা বলে দেবে যে হ্যাঁ আপনার বাচ্চার হয়তো অটিজম রয়েছে। এই যে এই টেস্ট, এই টেস্টের মধ্যে স্ক্রিনিং টেস্ট একটা আছে চ্যাট বলে, মডিফাইড চাইল্ড, এক মিনিট, চাইল্ডহুড modified childhood autism
স্কেল ইন টডলার্স, এরকম কিছু ফুল ফর্মটা, আমি ফুল ফর্মটা ভুলে যাচ্ছি। আচ্ছা, একজন এখানে ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলছেন। আমি এই মুহূর্তে যেহেতু বাকিরা ইংলিশের বা বাকি ল্যাঙ্গুয়েজে, এক মিনিট। সমস্যা দাদা? হ্যাঁ, না, একজনকে আমি একটু রেসপন্ড করছিলাম, উনি ইংলিশে বলিয়ে এটা অসুবিধা নাই, চাইছিলেন। সেটা আমি রিপ্লাই দিচ্ছি। আমি রিপ্লাই দিতে গিয়েছিলাম, কিন্তু উনি অলরেডি লিভ করেছেন, ওনাকে রিপ্লাই দেওয়া যাচ্ছে না। আমি এটা ওকে, দেখছি, আমি চ্যাট বক্সটা খেয়াল করছি। ঠিক আছে, আমি ওনাকে রেসপন্ড করে দিয়েছি। আচ্ছা, আমি রেসপন্ড করেছি, কিন্তু ওনাকে রেসপন্ড করা, উনি অলরেডি লিভ করেছেন। আর আপনি কি এমচ্যাট বলতে বোঝাচ্ছেন মডিফাইড চেকলিস্ট ফর অটিজম ইন টডলার্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এমচ্যাটের কথা বলছিলাম। এমচ্যাটটা ফ্রিলি অ্যাভেলেবল। রেকর্ডিং এ যাচ্ছি, রেকর্ডিং এ বন্ধ করেছিলাম, রেকর্ডিং এ যাচ্ছি। ঠিক আছে, রেকর্ডিং আছে, জি বলুন। আপনি লিংকটা শেয়ার করে দিতে পারেন। এমচ্যাট আপনারা নিজেরা করে নিতে পারেন নিজেদের বাড়িতে বসে, এবং সেটা আপনাকে ইন্ডিকেট করবে যে হ্যাঁ, আপনার বাচ্চার অটিজম থাকতে পারে, বা না, আপনার বাচ্চার হয়তো অটিজম নেই। সেটার মাঝখানে বিভিন্ন রকম মিডিয়াম রিস্ক, হাই রিস্ক, সেরকম কিছু তারা দেখিয়ে দেবে বেসড অন 20টা প্রশ্ন। তারপর যদি এরকম আসে, একজন সাইকোলজিস্টের কাছে যেতে হবে, যারা DSM-5 ক্রাইটেরিয়া, মানে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5, সেটার যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে তার বেসিসে চেক করে বলে দেবে হ্যাঁ, অটিজম আছে বা নেই। এই জিনিসগুলো বিভিন্ন রকম টেস্ট আছে, যেমন কার্ডস বলে একটা টেস্ট আছে, চাইল্ডহুড অটিজম রেটিং স্কেল, বা অ্যাডস বলে একটা স্কেল আছে। এই ধরনের স্কেল অ্যাপ্লাই করে তারা বলে দিতে পারবে। ওকে, তার মানে আমরা জানতে পারছি যে একটি বাচ্চার অটিজম রয়েছে, এবং যদি এই বাচ্চার অটিজম থাকে তার কিন্তু বেশ কিছু থেরাপি লাগবে। শুধু এই থেরাপি নয়, আরেকটা কথা বুঝতে হবে যে আমাদের ব্রেন পুরোটা মিলিয়ে একসাথে কাজ করে, ব্রেনের আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা কাজ করে। সুতরাং এই কমিউনিকেশন যদি একসাথে ঠিকভাবে না থাকে, তাহলে আউটপুট দেওয়া যাবে না। এদের ক্ষেত্রে যেহেতু এই ব্রেনের নেটওয়ার্কিংটা ভালো নয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আউটপুট তারা দিতে পারছে না। তার মানে এদের লার্নিং স্লো হতে পারে, একইভাবে এদের আউটপুট, মানে ধরা যাক, কিভাবে বোঝাবো, একটা বাচ্চার ক্ষেত্রে যে বুদ্ধির বিকাশ হওয়ার কথা, এদের ক্ষেত্রে সেই বুদ্ধির বিকাশটা ল্যাক করতে পারে। সুতরাং মেন্টাল রিটার্ডেশন বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি এদের মধ্যে থাকতে পারে। অন্যদিকে বেশ কিছু অটিজমের বাচ্চার ফাংশনিং, মানে স্বাভাবিক আমরা যাদের ধরি তাদের থেকে বেটার থাকতে পারে বেশ কিছু প্যারামিটারে, তাদের আমরা হাই পারফর্মিং বলি। তার মানে একটা অটিজমওয়ালা বাচ্চা হাই পারফর্মিং হতে পারে, বা আমি যদি একটা টার্ম ঢোকাই, লো পারফর্মিং হতে পারে। বেসড অন তার যে আউটপুট রয়েছে, আমায় তাদের শিক্ষা দিতে হবে, তাদের শেখাতে হবে যে জিনিসগুলোতে তাদের ঘাটতি রয়েছে। তার মানে তাদের ক্ষেত্রে স্পেশাল এডুকেশন দরকার পড়বে। স্পেশাল এডুকেশন ছাড়া বিহেভিয়ারাল থেরাপি, মানে এদের বিহেভিয়ার যদি ঠিক না থাকে, তাদেরকে বিহেভিয়ারাল থেরাপি দরকার পড়বে। অকুপেশনাল থেরাপির কথা আগেই বলেছি। এবং এদের শেখানোর জন্য বেশ কিছু স্টেপ আছে যেগুলো ফলো করতে হবে। স্পিচ যেহেতু অনেকেরই থাকছে না, তার মানে এদের একটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে এদের ক্ষেত্রে স্পিচ থেরাপি করলেই আউটপুট পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ একটা নর্মাল বাচ্চার স্পিচ থেরাপি এবং অটিজমওয়ালা বাচ্চার স্পিচ থেরাপি দুটো একেবারে আলাদা। একটা অটিজম থাকা বাচ্চা, তার ক্ষেত্রে যখন আমরা স্পিচ থেরাপি করছি, আমায় বুঝতে হবে যে এর প্রপার
জিনিসটা ইনটেক হচ্ছে না এবং প্রসেসিং হচ্ছে না, সেইখানে সমস্যা। এটা এমন নয় যে আমার মাসেল গুলোকে ব্যবহার করে আমি বলতে পারছি না। সুতরাং তাকে যদি সেইভাবে সিস্টেম্যাটিক্যালি ট্রেন করা যায়, সে কিন্তু আউটপুট দিতে পারবে। এবং এক্ষেত্রে বেশ কিছু অ্যাসিস্টিভ টেকনোলজিস হয়। অ্যাসিস্টিভ টেকনোলজিস ইন দ্য সেন্স, ধরা যাক আমি আপনাকে বললাম লাল কার্ডটা যদি দেখাও তাহলে আমি বুঝবো যে তোমার হিসু পেয়েছে। খুব সিম্পল একটা জিনিস। তাহলে এরকম ভাবে যদি তাকে 5টা জিনিসের জন্য 5টা রং দিয়ে দেওয়া হয়, এবার সে জেনে গেল আমি মুখে বলতে পারি না পারি, আমার এই কাজটা করলেই আমি অপরজনের কাছে পৌঁছতে পারছি। যদি তাকে এটাই সেট করা যায়, এবার তাকে যদি অন্য একটা আরেকটু মিনিংফুল অ্যাক্টিভিটি দেওয়া হয় যে এই জিনিসটা করো, তারা কিন্তু আরো বেটার ওটাকে টেক আপ করতে পারবে। আজকে আইফোনে বা অ্যান্ড্রয়েডে বেশ কিছু অ্যাপ আছে যেগুলো এই কাজগুলো খুব সহজে করার ব্যবস্থা করে। তার মানে আমরা এই অ্যাসিস্টিভ ডিভাইস গুলো বা অ্যাসিস্টিভ অগমেন্টেটিভ টেকনোলজি গুলো ব্যবহার করে আজকে এদের এই নন ভার্বাল থেকে ভার্বাল হতে অনেকভাবে সাহায্য করতে পারি। এটা প্রচন্ডভাবে প্রয়োজন রয়েছে। যদি আমি এই জিনিসটা না করি এবং এদের সিস্টেম্যাটিক্যালি আউটপুট এদের সাপোর্ট না দিতে পারি, এদের ডেভেলপমেন্টে ঘাটতি থাকবে। এই ঘাটতিটা যাতে না হয় তার ব্যবস্থা আমাদের করতে হবে। তার মূল কারণ হচ্ছে আজকে আপনারা যে সাপোর্টটা ওকে দিতে পারছেন, আজকে আপনাদের বয়স তুলনামূলকভাবে কম। এক সময় আপনাদের বয়স বাড়বে এবং আপনারা সেই সাপোর্ট দিতে পারবেন না। একইভাবে ওদের বয়স বাড়বে এবং ওরা যতক্ষণ না সেলফ সাফিসিয়েন্ট হতে পারছে, আলটিমেটলি সেই জায়গায় অবজেক্টিভ সার্ভ হচ্ছে না। সুতরাং আমাদের অবজেক্টিভ থাকবে এই বাচ্চাগুলোকে মিনিমাম একটা লেভেলে সেলফ সাফিসিয়েন্ট করা, এবং তার জন্য এদের সিস্টেম্যাটিক্যালি ট্রেন করতে হবে। ট্রেনিং এর বিভিন্ন রকম ধরন আমি দেখালাম। একটা জিনিস এক্ষেত্রে ভাবতে হবে যে এদেরকে কোনো ওষুধ দিলে কি তাহলে সুবিধা হতে পারে। একটা জিনিস বুঝতে হবে যে পাশ করার কোনো ওষুধ হয় না। আমার যদি পাশ করতে হয় তার জন্য আমাকে খাটতে হবে, সিস্টেম্যাটিক্যালি খাটতে হবে। এবং তাহলে এই যে এতগুলো ওষুধ মার্কেটে আছে, এই ওষুধগুলো দিয়ে কি কিছু কাজ হয় না? কিছু ওষুধ আছে যেমন ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এই জিনিসটা কি করে? আপনি ভাবুন যে এগুলো হচ্ছে ব্রেনের র মেটেরিয়াল। যদি আমি সিমেন্ট, ইট, বালি এনে ফেলে দিই, বাড়ি দাঁড়িয়ে যাবে না। বাড়ি দাঁড় করাতে গেলে আমার তার উপর সিস্টেম্যাটিক্যালি খাটতে হবে, তবে বাড়িটা দাঁড়াবে। সুতরাং আমি যদি র মেটেরিয়াল দিই, হ্যাঁ বাড়ি তৈরির ফেজে থাকলে কাজে লাগবে, অবশ্যই লাগবে, কিন্তু আমি যদি বাড়িটা তৈরি করার জন্য প্রপার এফার্টই না দিই, আমার ওই ওমেগা-3 সাপ্লিমেন্ট করছি কিনা বা আরো বেশ কিছু জিনিস আছে, এল কার্নোসিন, এই ধরনের বেশ কিছু জিনিস, সেগুলো দিলেই যে আমি আউটপুট পাবো এটা নয়। এখানে কোনো ম্যাজিক কিওর নেই। আপনারা অনেক সময় শুনে থাকবেন স্টেম সেল থেরাপি। জিনিসটা কি? স্টেম সেল থেরাপি করলে কি আমি আউটপুট পাবো? স্টেম সেল মানে হচ্ছে বেসিক্যালি আনডিফারেন্সিয়েটেড বেশ কিছু সেল। আমি সেই রকম যদি আমি কাউকে দিয়েও দিই, সেটা গিয়ে স্পেশালিস্ট আউটপুট দিতে পারবে না। ধরা যাক আজকে আমি এই বিষয়ে ট্রেন্ড একজন ব্যক্তি, তার মানে আমি যে আউটপুটটা দিতে পারবো, আমার জায়গায় যদি অ্যাট র্যান্ডম যে কাউকে এসে বসিয়ে দেওয়া হয়, সেই যে আমার কাজটা করতে পারবে এটা নয়। একইভাবে এই নিউরোনাল সেলগুলো হাইলি সফিস্টিকেটেড, হাইলি কি বলবো, স্পেশালাইজড কিছু সেল। এদের কাজগুলো আমি যদি বাইরে থেকে র্যান্ডম এই সেলের সোর্স, যেটা এই স্টেম সেল থেরাপি, সেটা করি, আউটপুট পাওয়া যাবে না। আউটপুট পেতে গেলে আপনাকে এই ব্রেনের যে এক্সিস্টিং সেল সেগুলোকে ট্রেন করতে হবে। এই ট্রেনিং যত ভালো আপনি করতে পারবেন তত ভালো আউটপুট পাওয়া যাবে। এবং এই ট্রেনিংটা কিভাবে হবে? প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। অবশ্যই সিস্টেম্যাটিক্যালি প্র্যাকটিস, কিন্তু প্র্যাকটিস ছাড়া এই জিনিসটা হবে না।
এই বাচ্চাগুলোকে তার মানে সিস্টেমেটিক্যালি ট্রেন করার ব্যাপার আসছে, যে কোনো ধরনের থেরাপি করলেই হবে না। আজকে অনেক রকম এভিডেন্সের ব্যাপার রয়েছে। আজকে আমরা এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করি। মানে যদি ধরা যাক আমি বললাম যে নিম পাতা খেলে অটিজম সারে, সত্যি কি সারে? কিভাবে বুঝবো? তাহলে আমাকে কিছু লোককে নিম পাতা দিয়ে, যাদের অটিজম রয়েছে তাদের কিছু লোককে নিম পাতা দিয়ে দেখতে হবে, এবং কিছু লোকজনকে নিম পাতা ছাড়া দেখতে হবে, বা নিম পাতার জায়গায় অন্য কিছু একটা দিয়ে দেখতে হবে, যেখানে আমি দেখতে পাবো যে এই দুজনের মধ্যে যদি আমি বাকি ফ্যাক্টরস গুলো কনস্ট্যান্ট রাখি, আউটপুট পার্থক্য হচ্ছে কিনা। যদি দেখা যায় যে না, পার্থক্য হচ্ছে না, তাহলে এই যে আমি আন্দাজ করছিলাম নিম পাতা দিলে অটিজম ছাড়ে, আমি জাস্ট এটা বানিয়ে বলেছি বোঝানোর জন্য, তাহলে হয়তো এরকম নয়। তাহলে যেদিকে এভিডেন্স রয়েছে আপনার সেই পাথটা ফলো করুন, যে কোনো র্যান্ডম পাথ নেবেন না। আমি জানি যে আপনারা খুব অসহায় হয়তো, যেখানে আপনি বোঝার চেষ্টা করছেন যে কিভাবে কি করা উচিত, আপনারা আপনার বাচ্চার জন্য সলিউশন খুঁজছেন, কিন্তু যা হোক কিছু করলেই সলিউশন আপনি পাবেন না। সুতরাং অযথা নিজেদের টাকা নষ্ট করবেন না। যেগুলোতে এভিডেন্স রয়েছে সেরকম রাস্তায় যান। কোন দিকে এভিডেন্স রয়েছে আপনাদের নিজেদের এডুকেট করতে হবে, পড়াশোনা করতে হবে। এবং এখানে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, অবশ্যই সেটা হচ্ছে যে আপনি তো মানে মোটামুটি ভাবে অনেক কিছু কভার করেছেন, একেবারে আপনার মৌলিক আলোচনা থেকে শুরু করে আপনার ট্রিটমেন্টের অপশন গুলো আলোচনা করেছেন। তো আমাদের যে দর্শকরা অপেক্ষা করছেন, আমরা কি একবার ওদের কাছে একটু ঘুরে আসবো, যে প্রশ্ন হ্যাঁ। যদি কিছু আমি থাকে? হ্যাঁ, দু একটা জিনিস করে দিই। আমি দু একটা জিনিস জাস্ট টাচ করে আমি এতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে একটা ওষুধ বললাম যে ওমেগা-3 ইত্যাদি, আরো কয়েকটা ওষুধ হয় যেগুলো চাঞ্চল্য কমানোর ওষুধ। তার মানে আমাকে হয় বিহেভিয়ারাল থেরাপি করে এই বাচ্চাগুলোর চাঞ্চল্য থামানোর ব্যবস্থা করতে হবে, নয় এদের ওষুধ দিতে হতে পারে। বিভিন্ন রকম ওষুধ আছে, সেই টেকনিক্যাল ডিটেলসে আমি যাচ্ছি না, কিন্তু এই ওষুধগুলো দিলে কিন্তু অটিজম ছাড়ছে না। এগুলো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, যেখানে আমরা এগুলো দিয়ে সমস্যাটাকে কাবু করার চেষ্টা করছি। বাকিটা ট্রেনিং, কতটা ট্রেনিং এর কোনো মাপ নেই। আমি কতটা অঙ্ক করলে পাশ করব, যতটা করলে আমি অঙ্ক শিখবো। তার মানে আমার শেখানোর জন্য যতটা সিস্টেমেটিক্যালি গাইড করা যাবে, তত বেটার আমি আউটপুট পাবো। এমন না যে আমি যে কোনো ভাবে অঙ্ক করলেই পারবো। তার মানে এক্ষেত্রে ট্রেনিং, যে ট্রেন করছে এই বাচ্চাটির যা রিকোয়ারমেন্ট সেটা বুঝে ট্রেন করা, এটা প্রয়োজন। আমরা চলে যাই আমাদের দর্শক যারা রয়েছে, যারা পার্টিসিপেট করছে, তাদের কোনো প্রশ্ন তার আগে থাকলে। দর্শকদেরকে আমরা একটা আনমিউট করে দিব। তার আগে আমি শুধু এখানে একটা দুটো প্রশ্ন এখানে আছে, আমি আপনার সাথে আলোচনা করতে চাই। এখানে জয়া মিত্রা, উনি একটা প্রশ্ন করেছিলেন, যেটা আপনি অলরেডি কিছুটা মানে অ্যান্সার দিয়েছেন অর্ধেক এখান থেকে। সেটা হচ্ছে যে ওমেগা-3 ফ্যাটি হেল্পস টু ইনক্রিজ আইকিউ লেভেল অফ দিস কাইন্ড অফ চাইল্ড, সেটা একটা প্রশ্ন করেছেন। আরেকটা হচ্ছে, হাউ ক্যান উই ইনক্রিজ দ্য মেমোরি রিটেনশন টু দিস কাইন্ড অফ চাইল্ড, কাইন্ডলি অ্যাডভাইস সাম হোম বেসড মেমোরি ইনক্রিজিং অ্যাক্টিভিটি। মানে দুটো প্রশ্ন আছে ওনার। একটা হচ্ছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এটা মানে এটা হেল্প করে কিনা, আর একটা আইকিউ ইনক্রিজ করে কিনা, আর একটা হচ্ছে যে হোম বেসড কিছু অ্যাক্টিভিটিস সেগুলো ডেভেলপ করে কিনা। এক্ষেত্রে আমাদের দুটো পার্টে ভাবতে হবে। যেটা বললাম যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস এটা ব্রেনের র মেটেরিয়াল, সুতরাং আমি এই র মেটেরিয়াল দিলেই হবে না। র মেটেরিয়ালটা দিলে অবশ্যই কাজে লাগতে পারে, সেটা ভালো জিনিস, কিন্তু র মেটেরিয়াল ছাড়াও আমায় র মেটেরিয়ালটার উপর কাজ করতে হবে। এবং সেটা হচ্ছে এই ট্রেনিং, যেটা আমি বোঝালাম। যেমন আমি একটা বাড়ি তৈরি করতে গেলে সিমেন্ট বালি দিয়ে দিলেই হবে না, সেটাকে সিস্টেমেটিক্যালি ইউজ করতে হবে। এই র মেটেরিয়ালটাকেও যতক্ষণ না আমি ইউটিলাইজেশনের ব্যবস্থা করছি, আমার আউটপুট পাবো না। এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে মেমোরি। মেমোরি একটা আলটিমেটলি পুরো ব্রেনকে ব্যবহার করে এটা হয়। তার মানে আমার ব্রেনের মধ্যে যদি সঠিক সংযোগ আমি এস্টাবলিশ না করতে পারি, সঠিক মেমোরি থাকবে না। কিছু কিছু পার্শিয়াল মেমোরি হয়তো থাকবে, কিন্তু রিটেনশনের জন্য আমাকে পুরো ব্রেনটাকে সিস্টেমেটিক্যালি ইউটিলাইজ করতে হবে।
তার মানে ব্রেনের একটা নিউরন আর আরেকটা নিউরনের মধ্যে এই যে যোগ স্থাপন, সেই যোগ স্থাপনটা যেটা এদের ক্ষেত্রে ভালো হয় না, সেই যোগ স্থাপনটা যত ভালো করে আমরা করতে পারবো আমরা আউটপুট পাবো। যোগ স্থাপনটা কিভাবে করব? আমরা এই লার্নিং যে জিনিসটা, এটা আমাদের নতুন নিউরোনাল কানেকশন তৈরি করে। এই নতুন নিউরোনাল কানেকশন তৈরি করা তার মানে আমাকে স্পেসিফিক্যালি একটা বাচ্চার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে ট্রেন করতে হবে। যদি কাকে কি করব বা হোম বেসড থেরাপি কি হতে পারে প্রশ্নটা করি, বলতে হবে যে প্রশ্নটা সঠিক নয়। কেন? আপনি ভাবুন, আগে একটা নর্মাল বাচ্চা, অ্যাবনর্মাল বা অটিজম ওয়ালা বাচ্চা আমি ভাবলাম না, আমি ভাবলাম একটা নর্মাল বাচ্চা। আপনি আমায় প্রশ্ন করলেন এই বাচ্চাকে কি কি শেখাবো। আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করব যে আপনার বাচ্চা কত বড়। একটা 1 বছরের বাচ্চাকে যা শেখাবো, আমি একটা 5 বছরের বাচ্চাকে তা শেখাবো না, এবং 10 বছরের বাচ্চাকে তা শেখাবো না। তার মানে আপনার বাচ্চা কোথায় দাঁড়িয়ে আছে এটা বোঝা প্রচন্ড ভাবে প্রয়োজন। যতক্ষণ না আমি এই ইনপুটটা পাচ্ছি, আমি নেক্সট স্টেপ নিতে পারবো না। ধরা যাক আমি একটা নর্মাল বাচ্চার ক্ষেত্রে গিয়ে বোঝাই, আপনি বুঝবেন। সেটা হচ্ছে একটা বাচ্চা বসতে পারে না এখনো, তাকে কি আমি দাঁড়ানো শেখাবো? উত্তর হচ্ছে না। তাহলে আমায় তাকে বসানোর জন্য যা এক্সারসাইজ সেটা করাতে হবে। ধরা যাক আমি সেটা করালাম, এতদিন পর সে এবার বসতে শিখলো নিজে নিজে। এবার কি করব? তাকে কি আমি বসার এক্সারসাইজে চালিয়ে যাব? উত্তর হচ্ছে না। এবার দাঁড়ানোর জন্য নেক্সট এক্সারসাইজে যেতে হবে। তার মানে আমি একটা এক্সারসাইজের যা টার্গেট আছে সেটা অ্যাচিভ করলাম, পরের টার্গেটে আমরা যাব। তার মানে একটা লার্নিং বেসিক্যালি একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা লাগবে আপনার বাচ্চা কি পারছে এবং কি পারছে না। যেইটা পারছে ওই চ্যাপ্টার হয়ে গেল, সেটাকে কিছু প্র্যাকটিস করে রিটেন করার ব্যাপার থাকবে। একটা অটিজমের বাচ্চার ক্ষেত্রে রিটেনশনের সমস্যা থাকে, এবং সেই রিটেনশন যদি না হয়, সেখানে আমরা যেটাকে বলি ডেভেলপমেন্টাল রিগ্রেশন। এই বাচ্চাগুলোর মধ্যে রিগ্রেশন দেখা যেতে পারে। মানে একটা জিনিস আমি এস্টাবলিশ করলাম, হঠাৎ করে সেটা হারিয়ে গেল। এটা খুব খারাপ জিনিস, কিন্তু এদের ক্ষেত্রে হয়ে থাকে। তার মানে আবার তাকে ধরে ধরে শেখানো এটার প্রয়োজন পড়তে পারে। দুই, কি করতে হবে? একটা বাচ্চা এইভাবে যখন শিখলো, আহ, তার একটা বেসিক প্র্যাকটিস কিন্তু লাগবে। আহ নতুন জিনিস শিখবো, পুরোনো জিনিসটাকে মনে রাখার মতো যতক্ষণ না একটা স্ট্রং হোল্ড এলো, আমাকে একটুখানি প্র্যাকটিসে রাখতে হবে। কি প্র্যাকটিস, কতটা প্র্যাকটিস, এর কোনো নির্দিষ্ট মাপ নেই। আপনার বাচ্চা এই জায়গাতে আমি একটুখানি দাদা একটুখানি ইন্টারাপ্ট হ্যাঁ, করি। কারণ হচ্ছে আরেকজনের প্রশ্ন ঠিক এই জায়গাটা আপনি যদি মানে একসাথে মিলিয়ে উত্তর দিয়ে দেন। হ্যাঁ, সেটা হচ্ছে শাশ্বত রয়, উনি প্রশ্ন করেছেন যে হাউ মেনি আওয়ার্স টু স্পেন্ড ফর গিভিং প্র্যাকটিস। আমি প্রশ্নটা খুব পরিষ্কার না, সম্ভবত উনি বলতে চাচ্ছেন যে কত ঘন্টা বাচ্চাকে মানে প্র্যাকটিস, উনি কি বোঝাচ্ছেন, নাকি থেরাপি সেশনে বোঝাচ্ছেন নাকি পুরো বাসার সবকিছু মিলিয়ে? এন্ড হাউ টু ডেভেলপ স্পিচ এন্ড স্টিমিং শুড বি স্টপ। স্টিমিং বলতে আই থিংক উনি হ্যাঁ। তোতলামো বা স্ট্যামারিং না, বোঝাচ্ছেন না, এখানে। স্কিমিং মানে হচ্ছে একটা অটিজমওয়ালা বাচ্চা বেশ কিছু রিপিটেটিভ মুভমেন্ট করতে থাকে। আমি তারা একই ধরনের মুভমেন্ট বারবার বারবার করতে থাকে। বিহেভিয়ার যেটা। এই যে মুভমেন্ট গুলো এবং এর মধ্যে যে সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার গুলো রয়েছে, এগুলো আমরা থামাবো কিনা? উত্তর হচ্ছে না, জি। থামাবো না। কিন্তু আমরা না থামিয়ে কি করব, এটাই বোঝার বিষয়। ধরা যাক একজন একটা ক্রাচ নিয়ে হাঁটছে, দেখতে ভাল লাগছে না। আমি বললাম না, তুমি নর্মাল ভাবে হাঁটো বলে আমি তার ক্রাচটা সরিয়ে নিলাম। আমি কি কাজের কাজ করলাম? উত্তর হচ্ছে না। ক্রাচটা তাকে একটা সাপোর্ট দিচ্ছিল, কতটা এফেক্টিভ না এফেক্টিভ সেটা পরের কথা, কিন্তু তার থেকে ক্রাচটা সরিয়ে নেওয়াটা কোনো সলিউশন নয়। তার মানে আমাকে আগে তার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হবে। ক্রাচ ছাড়া তুমি এইভাবে সাপোর্ট নিয়ে, বা যে ঘাটতিটা হচ্ছে পায়ের যদি কোনো উইকনেস থাকে বা যেটাই হোক, সেই উইকনেসটা কিভাবে ওভারকাম করা, আমাকে সেই জায়গায় ফোকাস করতে হবে। এবং সেই জায়গায় এই অটিজমওয়ালা বাচ্চাদের ট্রেনিং এর ব্যাপার আসে। এই এবিএ যেটা বললাম, বা এই ধরনের বিভিন্ন রকম টেকনিক আছে, এই টেকনিক গুলোর ব্যাপার আসে। তার মানে কন্টিনিউয়াস একটা অ্যাসেসমেন্ট চলছে, এ কি পারছে পারছে না, এবং সে অনুযায়ী
তাকে নেক্সট টাস্কটা দেওয়া, তাহলে তুমি এটা করো, এটা করলে পারবে। কি কি করলে কি পারবে এটা কিন্তু আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব না, কারণ আমি আপনার বাচ্চার স্পেসিফিক অ্যাসেসমেন্ট করিনি। এবং এই অ্যাসেসমেন্টটা একজন থেরাপিস্ট কন্টিনিউয়াস লেভেলে করতে থাকে, করলে সেই জায়গায় আউটপুট পাবেন। কতক্ষণ এর মেজারমেন্ট ডাইরেক্টলি কিছু নেই। যত আপনি আহ, যেই অবজেক্টিভ নিয়ে করছেন, ওই অবজেক্টিভের জন্য একই এক্সারসাইজ করে যেতে হবে এমন না। আপনি নিজের মাথা খাটান, সেটাকে আর কিভাবে করা যায় আপনি বের করুন, সেটা কাজ করবে। ঠিক আছে। আহ আরেকজন জিজ্ঞাসা করেছেন যে she is verbal communicative following instructions, she is 8 years now. Once again, আচ্ছা আগের জন্য উনি এটা কন্টিনিউয়েশনে বলেছেন, কিন্তু বুঝতে উনি হবে উনি যে আগে প্রশ্ন করেছিলেন যে হ্যাঁ, ওমেগা 3 এর ব্যাপারে। উনি আবার জানতে চেয়েছেন যে ওর বাচ্চাটার বয়স 8 বছর এবং ভার্বাল। খুব ভালো কথা যে ওর ভার্বাল কমিউনিকেশন রয়েছে। আহ এক্ষেত্রে আমার পরিষ্কার ভাবতে হবে যে এর ক্ষেত্রে কোন ডেভেলপমেন্টে ঘাটতি রয়েছে, এবং সেই ডেভেলপমেন্টটা আনার ক্ষেত্রে আমায় ফোকাস করতে হবে। এটা একজন 8 বছরের বাচ্চা মানেই যে ডেভেলপমেন্টালি 8 বছর এটা নয়। ডেভেলপমেন্টাল স্ক্রিনিং টেস্ট, ডিএসটি বলে একটা টেস্ট হয়, যেটায় আমরা ডেভেলপমেন্টাল কোশ্চেন বা ডিকিউ মাপি। আরো কিছু হয়, ভাইল্যান্ড সোশ্যাল ম্যাচুরিটি স্কেল, ভিএসএমএস, সেটা সোশ্যাল কোশ্চেন দেয়। এই ধরনের বিভিন্ন রকম টেস্ট আছে, যেগুলো করলে আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো যে আপনার বাচ্চার এই এই প্যারামিটারের ডেভেলপমেন্ট এতটা। সেটা যদি সত্যি 8 বছরের হয় তাহলে খুব ভালো কথা। যদি সেখানে দেখা যায় যে না, এই বাচ্চাটা 8 বছর ক্রোনোলজিক্যাল এজ হলেও ডেভেলপমেন্টালি হয়তো এই বাচ্চাটি মাত্র 5 বছর বা 3 বছর বা 2 বছরের বাচ্চার মতো, তাহলে আমাকে তাকে সেইভাবে শেখাতে হবে। সুতরাং 8 বছর এটা কোনো মেজারমেন্ট নয়। এই মেজারমেন্টটা আমায় করতে হবে বাচ্চাটা ডেভেলপমেন্টালি কত, সেইভাবে। একজন জিজ্ঞাসা করেছেন হাউ টু টিচ আ চাইল্ড টু এক্সপ্রেস দেয়ার নিডস অ্যাজ দে কান্ট এক্সপ্রেস সো দে ক্রাই এভরি টাইম। একদম ঠিক কথা বলেছেন, এবং সেইখানেই কিন্তু এই অকুপেশনাল থেরাপি তার রোল চলে আসে। অকুপেশনাল থেরাপিতে আমি কি করছি, আমি বাচ্চাটাকে স্পেসিফিক্যালি প্রত্যেক দিনের জীবনে যা যা দরকার সেগুলো শেখাচ্ছি। এবং আমি যে অ্যাসিস্টিভ অগমেন্টেটিভ টুলস গুলোর কথা বললাম, সেগুলোর রোলও সেখানে চলে আসে। এগুলো এক একটা জিনিস শেখানোর জন্য এক একটা টেকনিক রয়েছে। ওয়ান্স এগেন পুরোটা সামারাইজ করে বলা ওইভাবে সম্ভব না। ধরা যাক আমি যদি আমার বাচ্চাকে একটা নির্দিষ্ট জায়গায় ধরে নিলাম যে ওকে কোলে নেওয়া যায়, আমি ওকে কোলে নিয়ে বাথরুমের একটা জায়গায় দাঁড় করালে ও এটা প্যাভলভের কুকুরের মতো শিখে গেল যে আচ্ছা আমায় হিসু করতে বলছে। তাহলে আমার এক্ষেত্রে এই হলো, তাহলে এই বাচ্চাটা যদি নিচে এবার এই করতে চায়, এ কি করতে পারে? ধরা যাক এ বিছানা থেকে নামতে পারে, ধরা যাক ও আপনাকে পৌঁছতে পারলো না, তার মানে বিছানা থেকে দাঁড়িয়ে পড়া মানে ও হিসু করতে চাইছে। আপনার কাছে এই কমিউনিকেশন হতে পারে। মানে জিনিসটা কিন্তু খুব বোদা ভাবে হতে পারে, এমন নাই হতে পারে যে আচ্ছা এটার জন্য সিলেবাস বলে যে তুমি এটা করলে আমি বুঝবো হিসু পেয়েছে। না, এরকম ব্যাপার না। একদম বেসিক লেভেলে আপনাকে ভাবতে হবে কিভাবে আপনার বাচ্চাকে শেখানো যায়। আপনার বাচ্চা দাঁড়াতেই পারে না, এই জিনিসটা আমি যা বলছি অ্যাপ্লিকেবল হবে না। আপনার বাচ্চা অলরেডি কথা বলতে পারে, ওয়ান সেকেন্ড এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল হবে না। আপনার বাচ্চা স্পেসিফিক কিছু জিনিস কমিউনিকেট করতে পারে, খুব ভালো কথা। যে স্পেসিফিক জিনিসগুলো বলতে পারে সেগুলোকে ইউটিলাইজ করে বেসিক জিনিসগুলো কিভাবে কমিউনিকেট করা যায় ভাবতে হবে। ঠিক আছে। সুতরাং এই জিনিসগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজ করার প্রয়োজন আছে, এবং আইইপি, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান, একটা বাচ্চার ক্ষেত্রে প্রচন্ড ভাবে প্রয়োজন। যদি আমি সঠিকভাবে এই বাচ্চাগুলোকে তার ডেভেলপমেন্টাল নিড অনুযায়ী শেখাতে পারি, আমার ইমপ্রুভমেন্ট হবে। আমি যদি এইভাবে বলি
যে এই যে আমি স্কেল গুলোর কথা বললাম, এই স্কেল গুলোতে আমরা আহ, যত আহ, ধরা যাক একজন ওই স্কেলে 8 পেলো, তার মানে বলা যেতে পারে যে আহ, এই বাচ্চাটির ক্ষেত্রে 8টা প্যারামিটারে সে, আমি খুব গোদাভাবে বলছি আবার, 8টা প্যারামিটারে সে ঠিক করছে না, বা যেটা এক্সপেক্টেড আউটপুট হওয়ার কথা সে আউটপুটটা দিতে পারছে না। তাহলে আমি যদি এই বাচ্চাগুলোর ক্ষেত্রে সিস্টেমেটিক্যালি অমুক জিনিসটা যেটা ও পারছিল না ওকে শেখাই, তাহলে 1 কমবে, তাহলে 8 থেকে 7-এ আসবে, 7 থেকে 6-এ আসবে, এরকম ভাবে গ্র্যাজুয়ালি আমি এর স্কোরটা কমিয়ে আনতে পারি। এর অটিজম চলে যাচ্ছে না, কিন্তু এর আলটিমেটলি যে ডায়াগনোসিসটা আছে ক্রমশ সিস্টেমেটিক্যালি করলে কিন্তু এই ডায়াগনোসিসটা হারাবে। ধরা যাক এক্ষেত্রে 4 কাট অফ, তাহলে একসময় আমি বলতে পারি যে এই 4-এর থেকে স্কোরটা কমে গেল, তাহলে আমি কিন্তু এখন হিসেব অনুযায়ী একে আর অটিস্টিক বলতে পারবো না। এর আন্ডারলাইন প্যাথোলজিটা, তার মানে আমি সিস্টেমেটিক্যালি ইমপ্রুভ করতে পারি। যত ব্রেন নতুন কানেকশন তৈরি করবে আলটিমেটলি আপনার বাচ্চা আউটপুট দিতে পারবে। সুতরাং লোকে যদি বলে যে না অটিজম সারে না, আমি মানবো না, কিন্তু ওইটাকে সারানোর জন্য যে এফর্টটা দিতে হয়, যে সিস্টেমেটিক এফর্টটা দিতে হয় আপনার তরফ থেকে এবং থেরাপিস্টের তরফ থেকে, প্রশ্ন হচ্ছে সেই এফর্টটা আপনি দিতে পারছেন কিনা। যদি আপনি দিতে পারেন, আপনার বাচ্চা আর 5টা বাচ্চার মতো একদম স্বাভাবিক হতে পারে। যদি আপনি না পারেন, তার মানে আপনার চেষ্টায় কোথাও একটা ঘাটতি রয়েছে। আপনি চেষ্টা করছেন না এটা না, যাই চেষ্টা করছেন আপনি টার্গেট পর্যন্ত পৌঁছচ্ছেন না, আপনাকে রাস্তা পাল্টাতে হবে। একটু আপনাকে ইন্টারাপ্ট করি। আপনি যে প্রশ্নটা, মানে যে প্রশ্নটা, আমি নিজেও একজন বাবা, আমার নিজের বাচ্চার বয়স 9+। তো আপনি যে কথাটা বললেন সেই প্রশ্নটা খুব বারবার আসে যে মানে ইজ অটিজম কিউরেবল, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এখন কিউরেবলের জায়গায় ডায়াবেটিসের মতো যদি আমি বলি যেটা কখনোই সারবে না, এখন যদি আপনি বলছেন যে সারবে, এখন এটা বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? যদি একজন মানুষ যথেষ্ট এফোর্ট দেয় তাহলে কি তার লেভেলটা ভালো হবে, এটা আপনি বলছেন? যে হয়তো কিছু কাজ সে নিজে করতে পারবে, অনেকটা স্বাবলম্বী হবে, এরকম কিছু বলতে চাচ্ছেন? উত্তরটা হ্যাঁ। অটিজম আমি কেন বলছি, আন্ডারলাইন যে বেসিসটা রয়েছে সেটা পাল্টে যাচ্ছে না, সুতরাং সেদিক থেকে দেখতে গেলে অটিজম কিউরেবল না। কিন্তু অটিজম আমরা ডায়াগনোসিস কিভাবে করছি? আমরা ডায়াগনোসিস করছি সমস্যা অনুযায়ী। এর কি এই সমস্যা আছে, স্কোর 1, ওই সমস্যা আছে স্কোর 2, ওই সমস্যা আছে স্কোর 3, এরকম ভাবে সমস্যাগুলোর একটা স্কোরিং হচ্ছে। ওই সমস্যাটা আমি সারিয়ে ফেলতে পারলাম, আমার বাচ্চা কথা বলতে পারতো না, আমার বাচ্চা এখন কথা বলতে পারছে, ভালো কথা। কেউ একজন কিছু বলছে? জি, আপনি বোধহয় আপনি একটু যদি মিউট করে নেন অন্যদের সুবিধা হবে। যারা ডাইরেক্ট কথা বলছেন না আমার সাথে, নিজেদের দাদা আপনি মিউট করে দিন হোস্ট হিসেবে। হোস্ট হিসেবে আমি কি একটু বলতে পারি? অবশ্যই বলুন। জি, প্রশ্ন বলবো? হ্যাঁ, ওটাও আমার তো রবিবার নেই, আমি তাহলে সোমবারটা ওখানে করে, সোমবারটা কি করে মঙ্গলবারটাও করি। আপনি বলুন, আলিয়া পারভিন। ধন্যবাদ। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমার ছেলের বয়স 14+, এবার 15-তে পড়বে সেপ্টেম্বর মাসে। ও ক্লাস 8-এ পড়ে। তো ওর মাইল্ড অটিজম ছিল। ও অনেকটাই চিকিৎসাজনিত কারণে এবং বিভিন্ন ভাবেই হোক আমি ওকে একটা পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি। কিন্তু ভালো একটা কথা। বিষয় আমি একটু খেয়াল করেছি যে ওর মানে কিছুতেই সে দুর্বল হয়ে যায়, তার স্টেমিনা স্ট্রেংথ এই বিষয়গুলো খুবই কম। এবং আমি ওর জন্ম 2005-এ এবং 8-এ আমি ওর চিকিৎসা শুরু করি এবং আমি খুব আর্লি নিজেই বুঝে যাই ওর যে এই ধরনের সমস্যা আছে। এবং আমি যেহেতু একটু কলেজে আছি এবং আমি এই বিষয়ে মানে চেষ্টা করেছি তখন থেকে কিছুটা পড়ার জন্য, করতে করতে একটা পর্যায়ে আমি বিভিন্ন ভাবে ওর একটা পর্যায়ে নিয়ে এসেছি এবং ওকে যে বিষয়টা এখন আছে, ও যে লেভেলে আছে, ওর হ্যাঁ, হচ্ছে দুটো সমস্যা বলবো। একটা হচ্ছে ও একটুতেই টায়ার্ড হয়ে যায়, স্টেমিনা স্ট্রেংথ এটা ওর নাই। আর যেহেতু ওরা সোশ্যালি একটু মানে ওর যেহেতু বন্ধু নাই, এটা ও বুঝতে আপনি পারে বলতে ও থাকুন,
এক মিনিট, হ্যাঁ ও আমি শুনছি। ওকে, আচ্ছা ও বুঝতে পারে, ও যেহেতু ওর বন্ধু নাই ক্লাসে সেভাবে, তো সেক্ষেত্রে নিজেকে ইনফেরিয়র ভাবে। এবং সেক্ষেত্রে ওকে আমি ভারতেও পর্যন্ত নিয়ে গিয়েছি। আমার ছোট ছেলেও অসুস্থ, ছোট ছেলেকে নিয়ে যাওয়ার প্রেক্ষিতে বড় ছেলেকেও আমার নিতে হয়েছে। তো ওখানে আমি সিএমসি তে নিউরো ডেভেলপমেন্টাল যে হসপিটালের পার্ট আছে, সেখানে আমি তাকে দেখেছি। ও এখন স্লো লার্নার হিসেবে আছে। তো ওকে বেশ কিছু স্কিল দিয়েছে এবং গত 1 বছরে অনেক ডেভেলপ করেছে। কিন্তু এখনো যে জায়গাটা তোর প্রবলেমটা, ও এসে আটকে আছে, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে ওরা মানে পড়ছে বা যাই কিছু করছে, ওই লার্নিং ডিসএবিলিটিটা একটু রয়েই যায়। আমি খেয়াল করছি যে সে পড়ছে, বাট দেখা গেছে সে ভালোই পারছে এবং আগে তার স্মরণ শক্তি ভালো ছিল, এখন যত দিন যাচ্ছে ওইটা বোধহয় কমে যাচ্ছে। এটা হতে পারে এমন যে সে কিছু একটুতেই প্রেশার নিয়ে নেয়। তো এটা আমার একটা প্রশ্ন, ওর এই যে এই যে মেন্টাল স্ট্রেসটা ও নিজে থেকে নিয়েছে। আমিও পার্সোনালি ওকে কোনো চাপ দিই না, আমি ওকে যত মানে ও খুবই বলে যে তুমি কেন আমাকে বকা দাও না কেন, আমি যেন ভালো করি। তো ও চায় ওকে আরো প্রেশার দিই, কিন্তু আমি কোনো প্রেশার দিই না। আমি আমি ওর লেভেলটা বুঝি যে ও এর থেকে বেশি আসলে আর যেতে পারবে না, হয়তো কিছুটা এগোবে। আর কিন্তু এইটা এগোতে ওর যে এখানে বাধাটা, সেটা হচ্ছে স্টেমিনা এবং স্ট্রেংথ খুবই খুবই কম। সে মানে খাওয়া দাওয়ার বিষয়টা সে অতটা নিতে পারে না। এই জন্য আমার একটা প্রশ্ন, যে এই কিটো ডায়েট কি তার জন্য কোনো হেল্প এক্ষেত্রে হবে? মা, প্রথম ভাবতে হবে যে কিটো ডায়েটটা কি, কেন ব্যবহার করা হয় এবং অটিজমের সাথে এটা ডাইরেক্ট জি রিলেটেড জি কিনা। জি জি কিটো ডায়েট ডাইরেক্টলি অটিজমে কতটা কাজ করে আমার ডাউট আছে। আমার নিজের সেরকম কোনো কিছু জানা নেই যে অটিজমে সেটা কাজ করে বলে। আমি ঘেঁটে দেখতে পারি, কিন্তু আমার মনে হয় না এরকম কোনো এভিডেন্স আছে। আমি কনফার্ম নই, কিন্তু কিটো ডায়েট অ্যাজ আ সলিউশন হয়তো এক্ষেত্রে কাজ করবে না। এটা যদি এপিলেপসি কোনো বাচ্চার থাকে, অটিজমের সাথে অনেক বাচ্চার এপিলেপসি থাকে, তার ক্ষেত্রে কিটো ডায়েটের রোল আসতে পারে। কিন্তু কিটো ডায়েট ডাইরেক্টলি আমি মনে করি না কাজ করবে। আরো বেশ কিছু ডায়েট আছে যেগুলোকে মনে করা হয় অটিজমে কাজ করে, এবং সে নিয়ে প্রচুর রয়েছে, সেগুলো নাকি কাজ করে। মেডিটেরেনিয়ান ডায়েট, প্যালিও ডায়েট, জিএফসিএফ ডায়েট, এই ধরনের যে জিনিসগুলো, এগুলো কাজ করে কিনা আগে আমায় বুঝতে হবে যে ব্যাপারটা কি। মনে করা হয় যে অটিজম গত এই 70 বছরে তার প্রাদুর্ভাব অনেকটা বেড়েছে। এই যে বেড়েছে, তাহলে এই 70 বছরে কি পাল্টেছে? আমাদের মডার্ন লাইফস্টাইল পাল্টেছে। আগে এই লাইফস্টাইল ছিল না, এখন এটা রয়েছে। তাহলে এই লাইফস্টাইল থেকে আমরা যদি আদিম লোকের যুগে মানুষ যা খেত, মানুষ কি খেত? ডাইরেক্ট মাংস খেত, কাঁচা মাংস খেত। কাঁচা যদি এই করেও খায়, মানে সেকে খায়, আলটিমেটলি মাংস খাচ্ছে। কার্বোহাইড্রেট কতটা খাচ্ছে? মানে এই যে আহ, গম, আহ, চাল, এগুলো তো শস্য মানুষ তৈরি করতে শিখেছে অনেক পরে। সুতরাং এই জিনিসগুলো কার্বোহাইড্রেটের ডাইরেক্ট সোর্স, এটা এসেছে তুলনামূলকভাবে পরে। সুতরাং পরে অনেকে ভাবে যে তাহলে এগুলো যদি বাদ দেওয়া হয়, যদি কিছু সুবিধা হয়। এটা মনে করা হচ্ছে, ভালো কথা, কিন্তু এটার ফেভারে কি এভিডেন্স আছে? উত্তর হচ্ছে না, খুব ভালো এভিডেন্স নেই। সুতরাং এটা কাজ করে না আমি ডাইরেক্ট বলতে পারছি না, কিন্তু কাজ করার যৌক্তিকতা এইরকম। আমি খুব স্যাটিসফাইড নই, এবং সেক্ষেত্রে ডায়েটারি ইন্টারভেনশন নিয়ে আমি ডাইরেক্টলি কিছু বলবো না। আরেকটা জিনিস মনে করি, অটিজম সম্বন্ধে মনে করা হয় যে অ্যালার্জেনের একটা রোল থাকতে পারে। আজকে প্রচুর লোকজনের গ্লুটেন এবং কাউ মিল্ক প্রোটিন, এগুলোতে অ্যালার্জি আছে। আজকে প্রচুর লোকজনের অ্যাসিডিটির সমস্যা আছে। এই যে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি দেখা যাচ্ছে, এগুলোর ক্ষেত্রে দুধ খাওয়া এবং আহ, ময়দা, গম, সুজি, এই ধরনের জিনিস খাওয়া, এগুলো ডাইরেক্ট রোল রয়েছে। এটা মানে দাদা আপনি মানে গ্লুটেন এবং কেসিনের কথা বলছেন। যে প্রশ্নটা আমরা অলরেডি একটা এসছে এখানে, আমি আপনার সাথে জাস্ট অ্যাড করছি যে GFCF ডায়েট, I হ্যাঁ, mean and sir, does GFCF diet help in autism?
আপনি যে প্রশ্নটা উত্তর হ্যাঁ, দিচ্ছেন। আমি অলরেডি সেটা উত্তর দিচ্ছি যে এই ধরনের ডায়েট অনেকে মনে করে যে কাজ করে, এবং কেসিন নয়, কাউ মিল্ক যে প্রোটিন, কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি বলে একটা জিনিস আছে। একইভাবে কাউ মিল্ক প্রোটিন ছাড়া এই গ্লুটেন, যেটা গমের মধ্যে পাওয়া যায়, এবং গম শুধু নয়, গম রিলেটেড যে ফ্যামিলি প্রত্যেকটার মধ্যেই পাওয়া যায়, সেইগুলো অনেকে মনে করে এগুলো বাদ দিলে যদি ইমপ্রুভমেন্ট হয়। ওয়ান্স এগেন এই জায়গাটা অনেকটাই থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালে এলে কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে ডাউটফুল। সুতরাং আমি আপনাকে বলতে পারবো না কাজ করে না, কিন্তু কাজ করে আমার মনে হয় না। কেন? আমি আপনাকে পরিষ্কার বললাম, ঠিক আছে? এই পুরো জায়গাটা স্পেকুলেটিভ, সুতরাং স্পেকুলেটিভ ভাবে ট্রিটমেন্ট করা যায় না, এটার জন্য ডেফিনেট এন্ড পয়েন্টস লাগে। আহ, দাদা আপনার আমার হ্যাঁ আরেকটা প্রশ্ন ছিল। আমার ছোট ছেলে যার এপিলেপসি আছে, আমি এতক্ষণ আমার বড় ছেলের কথা বলেছি। হ্যাঁ ছোট ছেলের হচ্ছে এপিলেপসি আছে, সাথে সাইক্লিক্যাল ভমিটিং, যেটাকে সাইক্লিক্যাল ভমিটিং আছে, অর্থাৎ বমি করতে করতে ওর খিঁচুনিটা হয়। ওকে। তো একটা সময় ওকে মানে হসপিটালে নিয়ে যে অক্সিজেন দিয়ে, তারপর সেডিল, তারপর আরো আনুষঙ্গিক সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পর ওর মানে আগের মতো আবার হয়ে যায়। তো তো এটাকে অনেক হয়তোবা প্যানাইওটোপোলাস সিনড্রোম বলে অনেক ক্ষেত্রে। এটা একটা প্যাটার্ন, মানে যেটা সাধারণত আমরা যে এপিলেপসিটি নরমালি দেখি জনসাধারণের মধ্যে বা বাচ্চাদের মধ্যে, এটা সেরকম নয়। তো আমি একটা জিনিস খেয়াল করছি, আমার এই ছোট ছেলে অনেক লেখাপড়ায় ভালো ছিল বা ওর স্মরণ শক্তি খুব প্রখর ছিল। এখন যেটা আমি খেয়াল করি যে কম্পারেটিভলি সে মানে আগে যে বিষয়টা দুবার বা একবারের বেশি আমি কখনোই দুবার বুঝাতাম না, সে চট করে বুঝে যেত। এখন যেটা হচ্ছে সে বুঝতে পারে কম, মানে 2-3 বার বলার পর বুঝতে পারে, এবং যেটা সে পড়ে সেটা সে ভুলে যায়। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, ওর নামের বান সাপোজ আহমেদ, সে হয়তো যথেষ্টই ভালো পারতো। এখন সে লিখতে গেলে দেখা যাচ্ছে আকার দিচ্ছে না, অথবা লিখছে না, দরজা মেয়ে পর্যন্ত লিখে দটা লিখছে না, মানে মাঝে মাঝে সে মানে অ্যাবসেন্ট হয়ে যায়। মানে ওর এই জায়গাগুলোতে, এবং সে বাংলা হোক ইংরেজি হোক যেগুলো জানতো এই মাসখানেক আগে যেটা জানতো, এখন সেটা আবার ভুলে যাচ্ছে। আমার কাছে মাঝে মাঝে ওর মানে চেহারা বা আনুষঙ্গিক দেখে মনে হয় যে ও মানে এই যে ওর মেমোরিটা যে একটু ধীরে ধীরে চলে যাচ্ছে বা একটু কম যাচ্ছে। তো সেদিক থেকে আমার একটা চিন্তা যে এই এই ক্ষেত্রে ওর অটিজমের দিকে টার্ন নেওয়ার কোনো সুযোগ মানে মানে কোনো আছে কিনা, যোগ আছে কিনা, যে সে এই যে বুঝতে পারে কম, যে আমার বড় ছেলে কম বুঝতে পারে, হ্যাঁ ওকে বুঝানোর পরে কয়েকবার বোঝানোর পর সে বোঝে। আর ছোট ছেলেকে একবার বুঝালেই বুঝতো, কিন্তু ইদানিং তাকে 3-4 বার বোঝানোর পরেও সে প্রথমবার পারে, দেন সেকেন্ড ঠিক আছে, আচ্ছা। তাছাড়া সব ঠিক আছে, মানে ওর মানে কমিউনিকেশন ওর হ্যাঁ হ্যাঁ এগুলো ঠিক আছে, এগুলো ঠিক ছিল। কিন্তু এখন ধীরে ধীরে ওর যে মেমোরি যেভাবে মানে ডিক্রিজ হচ্ছে, মানে ও বলতে পারছে না, ইভেন লিখতে পারছে না, বানান এত ভুল যেটা ওর ছিল না। তো সেক্ষেত্রে এই হ্যাঁ এই এপিলেপসির এবার জি, আপনি আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। না আমি কি হ্যাঁ, মাঝখানে আমার নেট কানেকশনে একটু প্রবলেম হয়েছিল, আমি ওটাকে চেঞ্জ করেছি। দাদা আপনি কি আমি আলিয়ার প্রশ্নটা শুনেছি। পারভিনের প্রশ্ন ছিলেন? হ্যাঁ, আমি প্রশ্নটা শুনেছি, আমি উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আপনার বড় ছেলে হোক ছোট ছেলে হোক, অটিজমের দিকে টার্ন নেওয়ার ব্যাপার নেই। তার আইদার অটিজম আছে নয় নেই। অটিজম আছে কিনা সেটা ডিটেক্ট করতে হবে, তার প্রসেস আমি আপনাকে বলেছি যে কিছু স্কেলস রয়েছে, ওই স্কেলস গুলো দিয়ে জানা যেতে পারে ওর অটিজম আছে কিনা। অটিজম এক জিনিস, মেন্টাল রিটার্ডেশন বা স্লো লার্নার এই ব্যাপারটা আলাদা জিনিস, অনেক সময় একসাথে থাকে। সুতরাং আপনার বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্ট বয়স উপযোগী কিনা সেটা দেখতে হবে। যত সময় যায় আমাদের গ্র্যাজুয়াল এই রিকোয়ারমেন্টটা বাড়তে থাকে। মানে আজকে ধরা যাক অনেক বাচ্চা আছে যারা 10 পর্যন্ত মোটামুটি ভালো পারফরমেন্স দিল, ক্লাস 10 পর্যন্ত, তারপর গিয়ে দেখা যাচ্ছে তারা কিছুতেই কোপ আপ করতে পারছে না।
কারণ তারপরে যে রিকোয়ারমেন্টটা, সেই রিকোয়ারমেন্টের তার লেভেল নয়। সুতরাং সেখানে যত অ্যাডভান্স রিকোয়ারমেন্টস হয়, অনেক বাচ্চা পিছিয়ে পড়ে। তার মানে বুঝতে হবে যে আপনার বাচ্চার হয়তো লেভেলটা অতটা না, বা তাকে শেখাতে গেলে ওটাকে আরো সহজ করে দিতে হবে যাতে সে সেটাকে নিতে পারে। সেইভাবে আপনার বাচ্চার ক্ষেত্রে সাইকোমেট্রিক ইভ্যালুয়েশন, মানে ওর বুদ্ধিগত ডেভেলপমেন্ট কতটা সেটা দেখতে হবে। সেটা আপনার ছোট ছেলের ক্ষেত্রে বলছি। প্যানাইটোপোলো সিনড্রোম একটা নির্দিষ্ট ধরনের এপিলেপসি সিনড্রোম। কি ভাবতে হবে না সেটা ডাক্তারের উপর ছেড়ে দিন, কিন্তু এটুকু জানুন প্যানাইটোপোলো সিনড্রোম মানে বিনাইন এপিলেপসি সিনড্রোমস এর মধ্যে পড়ে, মানে অতটা ক্ষতিকর নয়। ট্রিটমেন্ট লাগবে বা লাগবে না আমি এটা নিয়ে কমেন্ট করি। ট্রিটমেন্ট বেশ কিছু এইভাবে করা যায় এবং সেই ট্রিটমেন্ট করার কথা আমি বলবো। সেটা সঠিকভাবে ট্রিটমেন্ট করলে কন্ট্রোলে রাখা যায়। আপাতত এটা যেহেতু মূল বিষয় নয়, সেটাই যাচ্ছি না, কিন্তু অটিজম থাকুক আর না থাকুক, এই ধরনের বাচ্চার ক্ষেত্রে আমায় পরিষ্কার বুঝতে হবে যে মেন্টাল ডেভেলপমেন্ট রোল প্লে করবে। এবং মেন্টাল কেন, যত রকম প্যারামিটারের ডেভেলপমেন্ট হয়, প্রত্যেকটা প্যারামিটার নিয়ে আমায় ভাবতে হবে আইদার সেটা আছে বা নেই। যদি থাকে খুব ভালো কথা, যদি না থাকে ডেভেলপ করার জন্য তাকে আমায় সাপোর্ট দিতে হবে। দাদা এখানে একটা প্রশ্ন এসেছে, আমরা হ্যাঁ। যদি দেখি প্রশ্নগুলো, একটা এসেছে সামিক নিয়োগী, উনি 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 প্রশ্ন করেছেন পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এটা উনি জানতে চেয়েছেন যে এই বিষয়টা। আমার প্রশ্নটা আরেকবার বলুন, আমি বুঝতে পারলাম না। উনি প্রশ্ন করেছেন হোয়াট ডাজ ইট মিন বাই পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। ওকে, অটিজমের অনেক রকম ফের আছে। আমি যে বললাম যে কারো ডেভেলপমেন্টে ঘাটতি আছে, কারো আবার সুপার ডেভেলপমেন্ট যদি আমি বলি সেরকম রয়েছে। আগে অ্যাসপারজার সিনড্রোম, রেট সিনড্রোম, এরকম বেশ কিছু সেগমেন্ট করা ছিল। এখন তার মধ্যে একটা ছিল পারভেসিভ এই ডিসঅর্ডারস, এবং তার মধ্যে এনওএস মানে নট আদারওয়াইজ স্পেসিফাইড বলে একটা সেকশন ছিল। এখন এই যাবতীয় সেকশন গুলোকে সব কম্বাইন করে দেওয়া হয়েছে একটা স্পেকট্রামে। সেই জন্য আজকে বলা হয় অটিজম একটা স্পেকট্রাম ডিসঅর্ডার, মানে অনেক রকম প্রেজেন্টেশন থাকতে পারে অটিজমের। সুতরাং একটা নির্দিষ্ট ভাবেই সবাই প্রেজেন্ট করবে এটা না, কিন্তু আমরা সবাইকেই অটিজম বলবো। আগে DSM-4 পর্যন্ত বলা হতো হ্যাঁ পারভেসিভ ডিসঅর্ডারস বলে একটা এন্টিটি ছিল, সেই এন্টিটিটা এখন অটিজমের মধ্যে মার্জ। তার মধ্যে ইন্ডিভিজুয়াল কি ডিস্টিংগুইশিং ক্রাইটেরিয়া, আমার মনে হয় এক্ষুনি সেটাই যাওয়ার প্রয়োজন নেই, কারণ এন্টিটিটাই আজকে আর এক্সিস্ট করছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। এবং এখানে ওনারই আরেকটা প্রশ্ন আছে, সেরিব্রাল পালসি এবং অটিজমের মধ্যে ডিফারেন্সটা কি? ওকে, সেরিব্রাল পালসি একেবারে আলাদা জিনিস। সেরিব্রাল পালসি হচ্ছে যদি ব্রেনের ডেভেলপমেন্টের ঘাটতির কারণে মাসেলগুলোর উপর কন্ট্রোল পর্যাপ্তভাবে না থাকে। মানে আমার মাসেলগুলো যদি হয় একেবারে ল্যাক্স, নয় একেবারে টাইট, এগুলো বা অ্যাবনর্মাল কিছু মুভমেন্ট আসে, সেখানে ডিস্টোনিয়া বলে একটা জিনিস আসে। এই ধরনের অনেক রকমের সেরিব্রাল পালসি হয়, যেখানে মেন ব্যাপারটা হচ্ছে ব্রেনের থেকে মাসেলের কন্ট্রোল পর্যাপ্তভাবে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা সেটাকে সেরিব্রাল পালসি বলি। এক্ষেত্রে সেরিব্রাল পালসি আর অটিজম দুটো ইন্ডিপেন্ডেন্ট জিনিস, দুটোই ব্রেনের ডেভেলপমেন্টের ঘাটতির কারণে, কিন্তু দুটোর প্রেজেন্টেশন একেবারে আনরিলেটেড। এক্ষেত্রে ব্রেনের মাসেলের উপর কন্ট্রোল নিয়ে কোনো ঘাটতি নেই। সুতরাং মাসেলে কন্ট্রোল আছে না নেই, এটা অটিজম আছে কি নেই এটা ডিটারমিন করে না। অটিজম আছে কিনা ডিটারমিন্ড হয় অমুক 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 কাজ সে করতে পারছে কিনা এবং অমুক অমুক প্যারামিটারে তার সমস্যা আছে কিনা। তার মধ্যে মাসেলের কন্ট্রোল ডাইরেক্টলি পড়ে না। এরকম একজনের থিওরিটিক্যালি হ্যাঁ সেরিব্রাল পালসিও থাকতে পারে, কিন্তু সেরিব্রাল পালসি মূলত যে কারণে হয় সেটা হচ্ছে জন্মের সময় ব্রেনে কোনো ইনসাল্ট হলে। অটিজম
যদিও জন্মের সময় থেকে অ্যাকচুয়ালি এর মানে ভিত্তি স্থাপন কিন্তু হচ্ছে জন্মের আরো আগে থেকে, এবং জন্মের পরেও যখন ওই ডেভেলপমেন্টটা ঠিকমতো এগোচ্ছে না। সুতরাং যে কোনোটাকেই অটিজম বলবো না, যে কোনোটাকেই আমরা সেরিব্রাল পালসি বলবো না, তার নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা সেটাকে বলবো। সেরিব্রাল পালসি নিয়ে যদি আপনার সময় দিতে পারেন আপনার এই ব্যস্ততার মাঝে, তাহলে আমরা আরেকটা সেশন সেরিব্রাল পালসি নিয়েই করতে পারি। করা কারণ যেতে ওটা পারে। ডিফারেন্ট একটা, আজকে আমরা যেহেতু আমাদের টপিক ঠিক করেছি অটিজম এবং ADHD নিয়ে, তো শশ্বত রয় উনি আরেকটা প্রশ্ন করেছেন যে স্যার, as we find repetitive behavior in autism, should you stop it as my আমি child উত্তরটা আগেই দিয়েছি, develops এটা হচ্ছে repetitive হ্যাঁ, behavior like উত্তর me? উত্তরটা আমি আগেই দিয়েছি যে একজন ক্রাচ নিয়ে হাঁটছে, আমার কি ক্রাচটা কেড়ে নেওয়া উচিত? উত্তর হচ্ছে আমার এক্ষেত্রে এম্পাওয়ারমেন্ট করা উচিত, মানে সে ক্রাচ নিয়ে কেন হাঁটছে সেই জিনিসটা বুঝে সেই জায়গায় তার জন্য প্রপার সাপোর্টের ব্যবস্থা করা। সেটা না করে নিতান্তই রিপিটেটিভ বিহেভিয়ার থামানো এটা সলিউশন না। কিন্তু আপনার থেরাপিস্ট যদি বলে যে এই রিপিটেটিভ মুভমেন্ট আপনার ওই ডেভেলপমেন্টকে বাধা দিচ্ছে, তাহলে আপনার থামানো উচিত। তার মানে আপনি দুটো নেগেটিভের মধ্যে থেকে একটাকে বাঁচছেন এবং সেটাকে অন্য কোনোভাবে ব্যালেন্স করার চেষ্টা করছেন। নিতান্তই আপনার রিপিটেটিভ বিহেভিয়ার থামিয়ে দেওয়াটা সলিউশন নয়। তার মানে এখানে ওনাকে সমাধান দিতে পারবেন যে ওই বাচ্চাটাকে, পার্টিকুলারলি ওই বাচ্চাটাকে যারা অবজার্ভ করেন কেয়ার গিভাররা, যারা রেগুলার যে থেরাপিস্টরা দেখাশোনা করেন তাদের পরামর্শ নিতে হবে যে এই বাচ্চাটার একদম। ক্ষেত্রে এই ডিসিশনটা কি হবে। মোহাম্মদ রায়হান বাবু উনি একটা প্রশ্ন করেছেন, যদি এটা আজকের টপিকের সাথে যদি সম্পর্কিত হয় তাহলে আপনি উত্তর দিতে পারেন যে হোয়াট ইজ সেরিব্রাল কর্টিক্যাল অ্যাট্রফি? ওকে, ব্রেনে যদি কোনো কারণে ড্যামেজ হয়ে থাকে, সেটা জন্মের সময় না কাঁদার জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। যদি ব্রেনে ঘাটতি হয়, সেখানে ব্রেনের বেশ কিছু কোষ মারা যাচ্ছে। কি কারণে আমি ছেড়ে দিলাম, ব্রেনের বেশ কিছু কোষ মারা যাচ্ছে। তার মানে তারা যে স্পেসটা অকুপাই করতো, আজকে আর কেউ অকুপাই করছে না, তার মৃতদেহ তো রেখে বসে নেই, সুতরাং ওই জায়গাটা আজকে খালি হয়ে গেছে। তার মানে কর্টেক্স, আমাদের ব্রেনের যে দুটো ভাগ বড় অংশ থাকে সেরিব্রাম বলে, সেরিব্রামের উপরের যে এরিয়াটা, ওই জায়গাটাকে কর্টেক্স বলে। তার মানে সেরিব্রাল কর্টেক্স থেকে যদি ম্যাটার কমে গিয়ে থাকে, সেরিব্রাল কর্টেক্স কমে যাবে। তার মানে এটাকে অ্যাট্রফি বলবো। অ্যাট্রফি মানে হচ্ছে মানে শ্রিঙ্ক করে যাওয়া। কেন হয়েছে না, সেলগুলো কোনো কারণে ড্যামেজড হয়েছে, আজকে আর নেই। কোথায় এই ড্যামেজটা হয়েছে? সেরিব্রাল কর্টেক্সে হয়েছে, তাই সেরিব্রাল কর্টিক্যাল অ্যাট্রফি। অটিজমের একটা বাচ্চার থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু বুঝতে হবে যে এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এটা একটা ওয়াইড টার্ম, তার মধ্যে অনেক ক্ষেত্রেই আমরা সেরিব্রাল কর্টিক্যাল অ্যাট্রফি পেয়ে থাকি। অনেক ধন্যবাদ, আপাতত এই প্রশ্নগুলোই আমরা পেয়েছি। আচ্ছা, হাউ টু ইমপ্রুভ, আরেকটা প্রশ্ন এসেছে রঞ্জিতা শীল, উনি প্রশ্ন করেছেন হাউ টু ইমপ্রুভ আন্ডারস্ট্যান্ডিং লেভেল, মাই ডটার 6 ইয়ার্স, মেন্টাল এজ অ্যারাউন্ড 3 ইয়ার্স, মাইল্ড ASD। ওকে, দেখুন একটা ব্যাপার খুব মানে সন্তর্পণে ভাবতে হবে। আপনার বাচ্চার যদিও 6 বছর বয়স, তার ক্রোনোলজিক্যাল এজ হয়, তার মেন্টাল এজ মাত্র 3 বছর। তার মানে আপনি ভাবুন, আপনার মেয়ে একটা 3 বছরের মেয়ে, একটা 3 বছরের মেয়েকে আপনি কিভাবে গাইড করেন? ঠিক যেভাবে গাইড করেন আপনাকে সেইভাবে করতে হবে। আজকে আমি যে এখানে বোঝানোর চেষ্টা করেছি, আমি কিন্তু স্লাইড নিয়ে অটিজমের এই ক্রাইটেরিয়া 1 2 3 DSM-5 এই বলেছে, আমি কিন্তু চেষ্টা করিনি। আমি আপনাদের লেভেলে এসে বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন। আমার উদ্দেশ্য এটা না যে অমুক পরীক্ষায় আপনি পাশ করছেন কিনা, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আপনি বোঝা। তার মানে আমাকে আপনার লেভেলে এসে বোঝাতে হবে। একইভাবে একটা বাচ্চা যদি অটিজম থাক আর না থাক, তার মেন্টাল ডেভেলপমেন্ট যা, ডেভেলপমেন্টাল এজ যা, আমাকে তাকে বোঝাতে হবে সেইভাবে। এবং সেইখানে আপনি যদি সেটা না পারেন, একজন স্পেশাল এডুকেটরের সাহায্য লাগবে। একজন স্পেশাল এডুকেটর কি করেন? সে কিছুই করছে না, একইভাবে এডুকেট করছে, শুধু তার জন্য স্পেসিফিক কিছু টেকনিক্স তার
জানা আছে, যেটায় তাকে ট্রেন করা হয়েছে। সুতরাং সে সেইভাবে আরো সহজ করে আপনার বাচ্চাকে শেখাতে পারবে এবং আপনার বাচ্চা সেক্ষেত্রে আউটপুট দিতে পারবে। এই হচ্ছে ব্যাপার। সুতরাং আপনার বাচ্চার মাইল্ড এএসডি আছে, তার জন্য একভাবে, আপনার বাচ্চার 3 বছর ডেভেলপমেন্টাল এজ, সেটার জন্য যেভাবে গাইড করা উচিত তাকে সেইভাবে থেরাপিস্টরা গাইড করতে পারবে। এবং তার সাথে আপনার নিজেকে এই ব্যাপারে এডুকেট করতে হবে, এবং সেই এডুকেশনের জন্য যারা প্যারেন্টাল ট্রেনিং দেয় তাদের কাছে সেই ট্রেনিং নিন এবং আপনার বাচ্চাকে সাহায্য করতে শিখুন। শুধুমাত্র একজন স্পেশাল এডুকেটর আপনার বাচ্চার সলিউশন করতে পারবে না। আপনার সাথে আপনার বাচ্চা বেশি সময় কাটায়, কিন্তু আপনাকে শিখতে হবে, জানতে হবে। এই জিনিসগুলো যদি এতই ছোট হতো, তাহলে আমি আপনাকে 1 ঘন্টার মধ্যে অটিজমের এক্সপার্ট করে দিতে পারতাম। আমি পারবো না। আমার যদি মানে বেশ কয়েক ঘন্টা দেন, অ্যাডিকুয়েট হবে না। সেটার জন্য একটা সিস্টেমেটিক ট্রেনিং দরকার। আমি বারবার সেটাই হাইলাইট করছি যে আপনাদের এই ট্রেনিং প্রয়োজন। কোথায় কারা দেয় খুঁজুন। আপনি যদি ABA ট্রেনিং ফর প্যারেন্টস দিয়ে সার্চ করেন, অনলাইন বিভিন্ন রিসোর্স পেয়ে যাবেন যারা এই ট্রেনিং দেয়। শুধু সেটাই আছে আমি বলছি না, মানে এগুলোও আছে। সুতরাং সেই ট্রেনিং আপনি দেখুন। অনেক জায়গা আছে যেখানে আপনি এই ট্রেনিং ফ্রিতে পেতে পারবেন। ইউটিউব বা এই ধরনের জায়গায় প্যারেন্টসদের জন্য প্রচুর রিসোর্স রয়েছে আজকে। সুতরাং সেই রিসোর্স গুলো দিয়ে নিজেদের এডুকেট করুন এবং এগিয়ে যান। ডক্টর, আরেকটা টার্ম এসছে, আই এম সরি, টার্মগুলো যেহেতু অবশ্যই আমাদের বলুন। সাধারণ প্যারেন্টসরা বিষয়গুলো বুঝতে পারেন না, সে কারণে এটা আমার কাছে এসছে একটা টার্ম, সেটা হচ্ছে নিওনাটাল হাইপক্সিক ইসেমিক এনসেফালোপ্যাথি। ওকে, নিওনেটাল এটা যদি খুব সংক্ষেপে যদি বলেন। হাইপক্সিক মানে অক্সি মানে হচ্ছে অক্সিজেনের দিকে ইন্ডিকেট করছে। অক্সিজেনের যদি ঘাটতি হয়, হাইপো মানে কম, হাইপক্সিক। ইস্কিমিক মানে হচ্ছে ব্লাড ফ্লোর ঘাটতি। হাইপক্সিক, ইস্কিমিক। এনকেফেলোপ্যাথি মানে হচ্ছে যদি ব্রেনের ডেভেলপমেন্ট বা ফাংশনিং এ গন্ডগোল হয়। প্যাথি মানে হচ্ছে গন্ডগোল। এনকেফেলন মানে হচ্ছে ব্রেন। হাইপক্সিক, ইস্কিমিক, এনকেফেলোপ্যাথি মানে হচ্ছে ব্রেনে অক্সিজেনের ঘাটতি হয়েছে, অক্সিজেন এবং অক্সিজেনের ফ্লো। এইটা কবে হয়েছে? বিশেষ করে এটা জন্মের সময় ঘটে থাকে। যদি জন্মের সময় এই ঘাটতি হয়, আলটিমেটলি পুরো ব্রেন ড্যামেজ হচ্ছে। কেন, কিভাবে, কি করা যায় সেটা অন্য একদিন যাওয়া যাবে, আজকে শেষ করতে হবে। এটা কি সেরেব্রাল পালসির মধ্যে পড়ে আলোচনাটা? এটার কারণে সেরেব্রাল প্যালসি হয়, এটার কারণে মেন্টাল ডেভেলপমেন্ট হয়। এটা হচ্ছে ব্রেনে ইনসাল্টের কারণটা নিয়ে আমরা কথা বললাম। এই ইনসাল্টটার ফলে কি হবে বা হবে না, এটা আমরা অনেকটা ডিটারমিন করব, কারণ এর জন্য যে কোষগুলো মারা গেল তারা ফিরে আসবে না। কিন্তু এই কোষগুলো মারা যাওয়ার ফলে যে কাজের ঘাটতি হলো, ওই কাজের ঘাটতি হবে না আমরা ওই কাজটা বাকি কোষের মধ্যে ভাগ করে দিতে পারবো, এটা ডিপেন্ড করছে কত আর্লি, কত সিস্টেম্যাটিক্যালি এই থেরাপি করা যাচ্ছে। যত বেটার আমরা করব, আমরা আউটপুট পাবো। সুতরাং হাইপক্সিক ইস্কেমিক এনকেফেলোপ্যাথি যদি আমি খুব খারাপ গ্রেডেরও ধরি, তার মানেই যে বাচ্চা একদম পঙ্গু হবে এটা নয়। আপনার বাচ্চা একদম সুস্থও হতে পারে। সুস্থ হবে কিনা ডিপেন্ড করবে আপনার এই কোষগুলো যারা মারা গেল তারা কিন্তু ফিরে আসবে না, তাদের কাজটা বাকি কোষের মধ্যে সঠিকভাবে ভাগ হয়েছে কিনা। যদি সেটা করতে হয়, সেটার পিছনে লেগে থেকে ব্যবস্থা করতে হবে, তার সিস্টেম আছে। আলোচনায় আমরা আলোচনা করতে পারি এই বিষয়গুলো, যদি আপনি ভবিষ্যতে আমাদেরকে সময় দেন। এই পর্যন্ত আমরা আর কোনো প্রশ্ন দেখছি না। আজকে যেটা আমাদের অটিজম এবং ADHD নিয়ে মূলত এই প্রশ্ন এগুলো ছিল। আপনি যদি আমরা সেশন শেষ করব, যদি আপনার কিছু বলার থাকে। দেখুন, আজকে ADHD কভার করা হয়নি। অনেক সময় যাদের অটিজম রয়েছে তাদের ADHD বলেও একটা সমস্যা থাকে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। কিন্তু যাদের নর্মাল বাচ্চা ADHD রয়েছে আর যারা অটিজম আলা বাচ্চা যাদের ADHD রয়েছে, দুটোর ম্যানেজমেন্ট এক নয়। কারণ অটিজমটা সেক্ষেত্রে কারণ,
ম্যানেজ করার জন্য আমি বললাম সিমটোম্যাটিক রিলিফের জন্য বেশ কিছু ওষুধ আছে যেগুলো চাঞ্চল্য কমায়, কিন্তু চাঞ্চল্য কমালেই হবে না, এই বাচ্চাটা কিভাবে মন বসাবে এবং তার জন্য যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, এটা আমাদের কাজ করতে হবে। আজকে যারা অ্যাটেন্ড করছেন এবং শুরু থেকে এখন পর্যন্ত এতক্ষণ ধরে মোটামুটি কনস্ট্যান্ট সংখ্যক লোক থেকে গেছেন, তার মানে তাদের অটিজম নিয়ে ইন্টারেস্ট আছে, তাই তারা রয়েছেন। অটিজম নিয়ে আমি বারবার যেটা হাইলাইট করলাম, আপনাদের এডুকেশন প্রয়োজন। থেরাপিস্টরা আপনার বাচ্চার এডুকেশন এবং ট্রিটমেন্ট নিয়ে কাজ করেন, সেটা লাগবে, লাগবে না আমি বলিনি, কিন্তু আপনারা নিজেরা যদি এডুকেটেড না হন আপনারা সলিউশন করতে পারবেন না। সুতরাং আমি আপনাদের এডুকেশনের উপর হাইলাইট করছি, সেটা এত সংক্ষেপে এইভাবে হবে না। তার জন্য যেভাবে হয় সেই ট্রেনিং এ যান এবং বেসিক্যালি নিজেকে একটা থেরাপিস্ট লেভেলে গড়ে তুলুন। একটা বাচ্চা আপনার, কিন্তু আপনার ওটাই বাচ্চা, সুতরাং তার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে। ঠিক আছে, একজন থেরাপিস্ট প্রফেশনালি কি করছে, কিভাবে আয় করছে আপনার উদ্দেশ্য নয়। আপনাকে প্রফেশন, নিজের প্রফেশন ছাড়তে হবে কিনা এটা বক্তব্য না, আপনাকে আপনার বাচ্চাকে কেয়ার করতে হবে এবং কেয়ার করা শিখতে হবে। শিখে করুন, আপনার বাচ্চা অবশ্যই রেসপন্ড করবে, গ্যারেন্টি দিচ্ছি। এই গ্যারেন্টি কিভাবে আসছে? সোজা কথা হচ্ছে, আপনি কাজ করবেন, আউটপুট পাবেন না। যদি আউটপুট না পান তাহলে আপনি ঠিক রাস্তায় এগোননি, যদি এগিয়ে থাকেন তাহলে সেটা আউটপুট পাবেন। একজন জিজ্ঞাসা করেছেন কর্পাস ক্যালোসাম নিয়ে, ডাইরেক্টলি এটা রিলেটেড না, সেটা এপিলেপসি রিলেটেড, অন্য কোনো একদিন সেটা আসে যাবে। হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথির কারণেও কর্পাস ক্যালোসামে ঘাটতি থাকতে পারে, এক্ষুনি ওই ডিটেলসে যাচ্ছি না। আজকে এখানেই শেষ করা যাক তাহলে। জি জি, অনেক ধন্যবাদ। তো একটু আমি আমি হ্যাঁ। পরিশেষে আপনি কিছু কথা বলতে চাই। অবশ্যই যে আপনি একজন মানে পেডিয়াট্রিক নিউরোলজিস্ট হিসেবে আপনি আজকে যেভাবে কথা বলেছেন, কারণ একটা জিনিস হয় যে আমরা মাঝে কিছু হতাশার কথা শুনি যে কোনো কোনো বিষয়গুলোতে যে তার একেবারে ডেভেলপ করবে না, বা এই বাচ্চার আর তেমন কিছু হবে না, তোমরা নিয়ে যাও, হ্যাঁ, এরকম এরকম কিছু কথাবার্তা আমরা শুনি। তো সেখানে আপনি যে আবার আবার আমরা মাঝে মাঝে কিছুটা মানে আশার কথাও শুনি যে নিউরোপ্লাস্টিসিটি বা এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা শুনেছি, আমাদের ফোরামে আলোচনা হয়েছেন, আরেকজন নিউরোলজিস্ট আমাদের সাথে কথা বলেছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত তো বিষয়গুলো খুব সহজ করে, আমাদের মতো করে, আমাদের প্যারেন্টসদের বোঝার মতো করে আলোচনা করেছেন আপনি, কারণ এই টার্মগুলো তো অনেক জটিল। আপনি খেয়াল করছিলেন যে আমি নিজে উচ্চারণ করতে পারছিলাম না, ফিজিক্যাল টার্মগুলো এতটা কঠিন। তো সেখানে আপনি এত সহজ করে বুঝিয়েছেন, এর জন্য ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আর আপনি জানেন যে স্পেশাল চাইল্ড কেয়ার খুব নতুন একটা প্ল্যাটফর্ম। আমরা চেষ্টা করছি, আপনি যে জায়গাটা বললেন যে প্যারেন্টসদেরকে জানতে হবে, আমাদের প্রধান টার্গেটটা কিন্তু ওটা, যে আমরা জানবো, অন্যদের সাথে শেয়ার করব। এবং এই জানার জন্য, যদিও স্পেশাল চাইল্ড কেয়ার বাংলাদেশ বেস, কিন্তু এটা একেবারে বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা ইতিমধ্যে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এই দেশগুলোতে আমরা কথা বলার চেষ্টা করছি। তবে ওই যে আমাদের একজন অ্যাটেন্ডেন্ট, একজন পার্টিসিপেন্ট যেটা বলছিলেন যে ভাষার একটা ব্যাপার, আমরা কোনো কোনো ব্যাপারে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, কারণ আমরা প্রথমত চেষ্টা করছি বেঙ্গলি স্পিকিংদের সাথেই কথা বলতে, যেটা প্যারেন্টসদের জন্য সুবিধা হয়, মানে সবার বুঝতে সুবিধা হয়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর দীপ্তাংশু দাস, এবং আপনি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে আরেকটু সময় দিবেন ভবিষ্যতে, বিষয়গুলো আমাদের সহজ করে বুঝিয়ে দিবেন যেন আমরা বুঝতে পারি, কারণ আমরা বুঝতে পারলে বাচ্চাদের প্রবলেম, তার বিহেভিয়ারটা আমরা বুঝতে পারবো। বিষয়টা ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, সেটা করি। সাবধান থাকবেন করোনার এই সময়টাতে। আবার ইনশাআল্লাহ দেখা হবে। অবশ্যই আপনারাও ভালো থাকবেন, বাচ্চাদের নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই করোনার সম্বন্ধে দুটো কথা যোগ করে দিই। করোনার পরিস্থিতি আজকে আরো বেশ কিছুদিন চলবে, হয়তো আগামী আরো কয়েকটা মাস, সেটা একটা দুটো না আরো বেশি আমি বলতে পারবো না, হয়তো সংখ্যা, করোনার এফেক্টেড রোগীর সংখ্যা আরো বাড়বে এবং তারপরে কমা শুরু। তার মানে আমি যদি ধরি 2-3 মাস, এবং তারপর অলরেডি এখন মোটামুটি প্রায় 8 মাস হয়ে গেল সংখ্যাটা বেড়েছে। সুতরাং আমি যদি অতদিন ধরে কমছে ধরি, তার মানে প্র্যাকটিক্যালি 1 বছর, আগামী আরো 1 বছর করোনা আছে। এখানে আমি একটু বলতে চাই ডক্টর, সেটা হচ্ছে আজকে সম্ভবত, আজকে বা কালকে, গতকালকে এর ভিতরে WHO থেকে একটা কথা বলা হয়েছে
যে মানসিকভাবে আমাদের জিনিসটা মেনে নিতে, যে কমপক্ষে আনুমানিক 2 বছর মতো আমাদের এই কোভিড-19 নিয়ে আমাদেরকে চলতে হতে পারে, এরকম একটা কথা কিন্তু আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য বলা হচ্ছে। এটা জি বলার কারণ হচ্ছে আমি আপনাকে 1 বছরের প্রজেকশন দিয়েই দিলাম যে 1 জি বছর কার্ভটা উঠে নামতে অলরেডি নিয়ে নেবে। এই 1 বছর পরে কি হবে? আজকে যদি আমি দেখি ইটালি, চায়না, এরা তো বেস লাইনে বহুদিন আগে পৌঁছে গেছে, লাইফ কিন্তু ওখানে স্বাভাবিক হয়নি। সুতরাং লাইফ স্বাভাবিক হতে ওখানেও সময় নিচ্ছে, আমাদের এখানেও নেবে, এটা কিন্তু এই 1 বছরের পরে। সুতরাং জীবন স্বাভাবিকে ফিরতে সময় লাগবে। আজকে যাদের স্পেশাল চাইল্ড রয়েছে তাদের অনেকের ক্ষেত্রে এই থেরাপি গুলো করাতে প্রচন্ড অসুবিধা হচ্ছে, কারণ আপনারা বাড়ির থেকে বেরোতে পারছেন না। আজকে তবুও এই টেলি প্ল্যাটফর্ম, এই যে জুমের মাধ্যমে আমরা মিটিং করছি, এই ব্যাপারগুলো অনেক উন্নতি হয়েছে। আমরা বেসিক্যালি 1 যুগ এগিয়ে গেছি এই করোনার ধাক্কায়। সুতরাং করোনা এই ব্যাপারে বিশাল আমাদের সুবিধা করে দিয়ে গেছে। এটা আমাদের যে মেন্টাল ব্লকটা ছিল, আমরা মনে করতাম না ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ হয় না, আসল সামনাসামনি যে কাজ হয় সেটা ডিজিটালি সম্ভব নয়। আজকে কিন্তু আমরা ডিজিটালি কাজ করতে বাধ্য হয়েছি। সুতরাং আজকে আপনারা এই ডিজিটালের সুবিধা নিয়ে নিজেদের এডুকেট করে তুলুন, আপনাদের বাচ্চাদের সেই সাপোর্ট দিন। না দেওয়ার উপায় নেই। করোনা আগামী অন্তত 1 বছর আছে, 2 বছর আছে কিনা আমি সেটাই গেলাম না। সুতরাং 1 বছর এখন থেকে, শুরু থেকে নয়, এখন থেকে যদি 1 বছর হয়, তার মানে আপনাদের সেইভাবে নিজেদের ডেভেলপ করে নিতে হবে সেই সাপোর্টটা দেওয়ার জন্য। সেটা করুন, আপনারা অবশ্যই নিজেদের বাচ্চার মধ্যে আউটপুট দেখতে পাবেন। নিরাশাময় আমি কথা বলছি না, আবার আপনাকে যে বলবো না না আপনার বাচ্চা আইনস্টাইন হবে, আমি এটাও বলছি না। আমি বলছি যতটা এফার্ট দেবেন আপনি আউটপুট পাবেন। আউটপুট পাচ্ছেন না, তার মানে যে এফার্ট দিচ্ছেন, যতই এফার্ট দেন, আপনার পর্যাপ্ত হচ্ছে না বা রাস্তা ঠিক হচ্ছে না। সেগুলো ঠিক করার জন্য ওয়ান সেকেন্ড নিজেকে এডুকেট করুন, আউটপুট পাবেন। আজকের মতো এটুকুই থাক। জি অনেক ধন্যবাদ ডক্টর দীপ্তাংশু, ভালো থাকবেন, আবার ইনশাআল্লাহ দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ। ভালো।